কল্পনা করুন, আপনার হাতে এমন এক ক্ষমতা আছে যা পুরো পৃথিবীকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এমন এক ভয়ঙ্কর শক্তি যা পুরো পৃথিবীকে আপনার ইচ্ছামতো নাচাতে বাধ্য করবে। আপনি কি কখনো এমন কিছু কল্পনা করেছেন? তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। এক শান্ত রাত, এক যুবক লাইব্রেরিতে কাজ করছিল। তার শিফট শেষ হয়ে এসেছে। সহকর্মীরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা বলল, এসো আমরা একসাথে যাই। কিন্তু সেই যুবকটি এক মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, না, তোমরা যাও, আমি আরও কিছুক্ষণ থাকব। বাড়িতে আমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই। সে একা বসে কিছুক্ষণ নিজের সাথে কথা বলল, তারপর তার জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু শুনশান রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। সে মাটিতে লুটিয়ে পড়ল, তার শেষ নিঃশ্বাসটুকু মিলিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ সে আবার চোখ মেলল। কিন্তু এটা আর তার চেনা পৃথিবী ছিল না। সে জেগে উঠল এক সম্পূর্ণ ভিন্ন জগতে। এক বৃদ্ধের কোলে শুয়ে থাকা এক ছোট শিশুর শরীরে সে নিজেকে আবিষ্কার করল। সামনে দাঁড়িয়েছিল এক বিধ্বস্ত ঘোড়ার গাড়ি। বছর পার হল, আর সেই শিশুটি বড় হতে লাগল। তার নাম রাখা হল শেন উলফোর্ড, সেই বৃদ্ধের নামানুসারে যিনি তাকে উদ্ধার করে বড় করেছিলেন। এটা ছিল এক অদ্ভুত দুনিয়া, যেখানে মানুষ নিঃশ্বাসের মতো স্বাভাবিকভাবে ম্যাজিক ব্যবহার করত। শিনের মনে ছিল তার আগের জীবনের সব স্মৃতি, যদিও সে জানত না সে কিভাবে মারা গিয়েছিল বা কেন এই পৃথিবীতে রিইনকার্নেট হল। একদিন শিন যখন তার পালক দাদুর কাছে ফিরল, বৃদ্ধ মার্লিন একদম স্তব্ধ হয়ে গেলেন। মাত্র ৮ বছর বয়সে শিন এক বিশাল বন্য শূকর শিকার করে এনেছিল। মার্লিন যখন তাকে ফায়ার ম্যাজিক দেখাতে বললেন, শিনের সেই অকল্পনীয় শক্তি দেখে তিনি পুরোপুরি চমকে গেলেন। এর কিছু সময় পর মেলডা এবং মিশেল এলো মার্লিনের বাড়িতে। শিনের শিকার করা শূকরটি দেখে মেলডা অবাক হয়ে গেল, কিন্তু শিন খুব বিনয়ের সাথে জানালো, এটা সব আপনার তৈরি গিয়ারের ফল, যা আমার মুভমেন্টকে আরও অ্যাজাইল করে তুলেছে। অন্যদিকে মিশেল ছিল তার মেন্টর, যিনি শিনকে সোর্ডসম্যানশিপ শিখিয়েছিলেন, কিভাবে তলোয়ার চালাতে হয় এবং সঠিকভাবে লড়াই করতে হয়। আরও ২ বছর পর মার্লিন ঠিক করলেন শিনকে ট্র্যাকিং ম্যাজিক শেখাবেন, যাতে সে আশেপাশের ডিমনদের লোকেশন খুঁজে পায়। তিনি সতর্ক করে বললেন, এই প্রাণীগুলো অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু শিন যখন টেকনিকটি ট্রাই করল, মার্লিন কথা হারিয়ে ফেললেন। প্রথম চেষ্টাতেই শিন এতে মাস্টার হয়ে গেল। কোনো দ্বিধা না করেই শিন কাছের এক ডিমনের উপস্থিতি টের পেল এবং তাকে ধ্বংস করতে ছুটে গেল। মার্লিনের পৌঁছানোর আগেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে ডিমনটিকে খতম করে দিল। মার্লিন অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন শিনের শক্তি প্রতিদিন আরও ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। বাড়ি ফিরে মার্লিন এবং মেলডা আলোচনা করছিলেন শিনের ভবিষ্যৎ নিয়ে। রক্ত সম্পর্কর কেউ না হওয়া সত্ত্বেও তারা শিনকে নিজেদের নাতির মতোই ভালোবাসতেন। অবশেষে মার্লিন তাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিলেন, যে তিনি তার আসল দাদু নন। কিন্তু কথা শেষ করার আগেই শিন তাকে থামিয়ে দিল। আমি সবসময় এটা জানতাম। মার্লিন বলে চললেন, তোমার বাবা মা, তারা খুব নৃশংসভাবে কল্য হয়েছিল। যখন আমি তাদের খুঁজে পাই, তাদের মুখ চেনার উপায় ছিল না। শিন এক শান্ত হাসি দিয়ে উত্তর দিল, ঠিক আছে দাদু। মার্লিন অবাক হয়ে গেলেন। এত বড় শোক সে কিভাবে এত সহজে মেনে নিল? শিন তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি দুঃখ অনুভব করি না, কারণ আমি আমার আসল বাবা মাকে কখনো জানতামই না। আপনি, মেলডা আর মিশেল, আপনারা সবসময় আমার পাশে ছিলেন। আমি নিজেকে কখনো একা মনে করিনি। তাই দাদু, আমাকে আশ্রয় দিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আবেগপ্রবণ হয়ে মার্লিন আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ খুশিতে ভিজে এলো। শিন যখন ১৫ বছরে পা দিল, মার্লিনের বন্ধুরা তার জন্মদিন উদযাপন করতে জড়ো হলেন। সেখানে কিং ডেউম তাকে জিজ্ঞেস করলেন, যুবক, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জীবন নিয়ে কি ভাবতে আছো? শিন তখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মজার ব্যাপার হল, ডেউম ছিলেন আর্লশাইড নামের এক দেশের রাজা, যদিও শিন তখন তা জানত না। এরপর মার্লিন তাদের শিনের ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে গেলেন। তারা সেখানে পৌঁছলেন এক ম্যাজিক্যাল পোর্টালের মাধ্যমে, ঠিক যেন টেলিপোর্টেশন। সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ তাদের দুনিয়ায় এমন ম্যাজিক তারা আগে কখনো দেখেনি। কিন্তু এটা ছিল কেবল শুরু। শিন এবার তাদের এমন কিছু দেখাতে যাচ্ছিল যা অকল্পনীয়। মার্লিন বললেন, এসো হিরো, ওদের সেই স্পেলটি দেখাও। শিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন স্পেল? মার্লিন মুচকি হেসে বললেন, সেই স্পেলটি। শিনের মনে স্পেলটির আকার কল্পনা করল। যখন সবাই উৎকণ্ঠার সাথে তাকিয়েছিল, হঠাৎ তার হাত থেকে নীল রঙের আগুন বেরিয়ে এলো। এমন আগুন কেউ আগে দেখেনি। এক মুহূর্তের মধ্যে শিন তার হাত দিয়ে আঘাত করল এবং এক বিশাল বিস্ফোরণ পুরো এলাকা কেঁপে উঠল। তার এই অসাধারণ কমব্যাট পাওয়ার দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল।
মেলডা চিৎকার করে মার্লিনকে বললেন, তুমি এই ছেলেটাকে কি শেখাচ্ছ? ও হে অকেজো বুড়ো। জানিয়ে রাখি, মেলডা হলেন মার্লিনের স্ত্রী। বাড়ি ফেরার পর কিং ডেউম শিনকে সতর্ক করলেন। তিনি বললেন, অন্যান্য দেশ যদি তোমার এই শক্তির কথা জানতে পারে তাহলে পুরো পৃথিবী বিশৃঙ্খলার মুখে পড়বে। শিন অবাক হয়ে শুনছিল। দীর্ঘ আলোচনার পর রাজা একটা সিদ্ধান্ত নিলেন, শিনকে একটা ম্যাজিক একাডেমিতে ভর্তি হতে হবে, যাতে সে তার শক্তির সঠিক মাত্রা বুঝতে পারে। শিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার দেশ? আপনি কি বোঝাতে চাইছেন স্যার ডেউম? ঠিক সেই মুহূর্তে ডেউম তার আসল পরিচয় প্রকাশ করলেন। আমি এর্লশাইড রাজ্যের তৃতীয় রাজা। শিন একদম শকড হয়ে গেল। সে বুঝতে পারল তার চারপাশের সবাই আসলে খুব প্রভাবশালী মানুষ। এমনকি মিশেল, যিনি শিনকে সোর্ডসম্যানশিপ শিখিয়েছিলেন, তিনি ছিলেন রয়্যাল নাইটসের কমান্ডার। শিন জিজ্ঞেস করল, আপনি আপনার দাদুকে কিভাবে চেনেন? ডেওম উত্তর দিলেন, প্রথমবার যখন এক ডিমনয়েড আবির্ভূত হয়েছিল, আমি যুদ্ধক্ষেত্রে ছিলাম। সেই ডিমনটি এত শক্তিশালী ছিল যে আমাদের পুরো সেনাবাহিনীকে কয়েক সেকেন্ডে শেষ করে দিয়েছিল। যখন আমার মৃত্যুর সময় চলে এসেছিল, তখন মার্লিন এবং মেলডা আগুনের ভেতর দিয়ে ছুটে এসে আমার জীবন বাঁচিয়েছিলেন। জানা গেল, মার্লিন এবং মেলডা রাজধানী শহরে অত্যন্ত বিখ্যাত। এরপর তারা এক ঘোড়ার গাড়িতে করে রাজধানীর দিকে রওনা হলেন। সেখানে পৌঁছতেই মানুষ তাদের ওয়াইজ ম্যান এবং ওয়াইজ ওম্যান হিসেবে চিনতে পারল এবং ভিড় জমে গেল। তারা যখন তাদের বিশাল ম্যানশনে পৌঁছলেন, শিন অবাক হয়ে ভাবল, মনে হয় দাদু আর দাদি সত্যিই খুব ফেমাস। রাজধানীতে থাকার সময় শিন একবার ঘুরতে বের হল। পথে সে দেখল একদল যুবক কিছু মেয়েকে হয়রানি করছে। কোনো দ্বিধা ছাড়াই শিন সেখানে হস্তক্ষেপ করল এবং তাদের উচিত শিক্ষা দিল। মেয়েগুলো শিনের সাহসের জন্য তাকে ধন্যবাদ জানালো। তাদের মধ্যে একজন বলল, চাঁদ যেন নেমে আসে আর এই যুবকটি তোমার জায়গা নেয়। এই কথাটি শিনের মনে অভিরভাবে দাগ কাটল। তারা সবাই এক ছোট ক্যাফেতে বসে পরিচিত হল। মেয়েগুলোর নাম ছিল মারিয়া এবং সিসিলি। কথা প্রসঙ্গে শিন জানল যে তারা দুজনেই সেই ম্যাজিক একাডেমিতে ভর্তি হতে যাচ্ছে, যেখানে শিনও যাবে। তারা খুব অবাক হল যে শিনের মতো কমব্যাট স্কিল থাকাকেও সরাসরি নাইটসে যোগ না দিয়ে স্কুলে যাচ্ছে। সিসিলি মনে মনে শিনের প্রেমে পড়ে গিয়েছিল, আর মারিয়া সেটা নিয়েই তাকে টিজ করছিল। অবশেষে ম্যাজিক একাডেমির প্রবেশ অনুষ্ঠানের দিন এলো। এই একাডেমির এক কঠোর নিয়ম ছিল, রাজপরিবার বা নোবিলিটির কেউ এখানে তার মর্যাদা বা ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এখানে ধনী দরিদ্র সবাই সমান। শিন যখন তার ক্লাসের অ্যাসাইনমেন্ট বোর্ড দেখছিল, এক অহংকারী নোবেল তার পেছনে এসে চিৎকার করে বলল, আমার রাস্তা থেকে সরো। সে শিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিন কোনো দ্বিধা ছাড়াই তাকে মাটিতে আছড়ে ফেলল। সেই নোবেল চিৎকার করে উঠল, তুমি জানো আমি কে? তুমি আমার সাথে এমন ব্যবহার করে পার পাবে? ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, এই একাডেমিতে সবাই সমান। পরিবারের প্রভাব ব্যবহার করা এখানে নিয়ম বহির্ভূত এবং দণ্ডনীয় অপরাধ। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। নোবেলটি কথা বলার ক্ষমতা হারিয়ে মাথা নিচু করে চলে গেল। শিন অবাক হয়ে দেখল যে কথাটি বলেছে সে আর কেউ নয়, অ্যালগ আজ হাইডো, স্বয়ং কিং ডিসিশনের ছেলে। অ্যালগ শিনের কাছে এগিয়ে এলো এবং খুব খুশিতে কথা বলতে লাগল যে শিন তাকে রাজপুত্রের মতো নয়, বরং একজন সাধারণ বন্ধুর মতো ট্রিট করেছে। পাশে দাঁড়িয়ে মারিয়া এবং সিসিলি অবিশ্বাস্য চোখে দেখছিল যে শিনের সাথে রাজপুত্রের সম্পর্ক কি। তারপর এলো প্রবেশিকা পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ম্যাজিক্যাল পাওয়ার ইভ্যালুয়েশন। শিন খুব উত্তেজিত ছিল, কারণ সে প্রথমবার তার বয়সী মানুষদের ম্যাজিক ব্যবহার দেখছিল। কিন্তু তার অবাক লাগছিল যে তাদের ম্যাজিক ছিল অবিশ্বাস্য রকমের দুর্বল, অথচ তারা তা নিয়ে খুব গর্বিত ছিল। যখন শিনের পালা এলো, পরীক্ষক তাকে সামনের টার্গেটটি ধ্বংস করতে বললেন। শিন তার শক্তি যতটা সম্ভব সংকুচিত করল, কিন্তু তবুও বুম! তার স্পেলের প্রচণ্ড শক্তিতে পুরো ফিল্ডটি বিস্ফোরিত হয়ে গেল। সবাই স্তম্ভিত হয়ে গেল তার এই ওভারওয়েলমিং ম্যাজিক দেখে। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো এবং শিন পুরো একাডেমিতে প্রথম স্থান অধিকার করল। টপার হিসেবে তাকে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি মোটিভেশনাল স্পিচ দিতে বলা হলো। মারিয়া এবং সিসিলিও পাশ করেছিল। সিসিলি এখন শিনের প্রতি আরও বেশি মুগ্ধ। সে শুধু শারীরিকভাবে শক্তিশালী নয়, সে একজন ম্যাজিক্যাল প্রডিজি। অন্যদিকে প্রথম দিনে শিনের সাথে খারাপ ব্যবহার করা সেই নোবেলটি প্রচণ্ড রেগে গেল। সে মেনে নিতে পারছিল না যে সে হেরে গেছে এবং ফিসফিস করে বলতে লাগল যে শিন নিশ্চয়ই চিটিং করেছে। এই সময় মেলডা শিনের জন্য এক সেট বিশেষ পোশাক পাঠালেন, যাতে অত্যন্ত জটিল ম্যাজিক্যাল ইনস্ক্রিপশনস ছিল, যা পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিন্তু শিন তার অবিশ্বাস্য শক্তি দিয়ে সেগুলোকে আরও উন্নত করে তুলল। মেলডা যখন এটা জানতে পারলেন, তিনি শকড হয়ে গেলেন এবং বললেন, এটা কাউকে জানাবে না। তুমি যা করেছো তা খুব বিপজ্জনক, এটা বিপর্যয়ের কারণ হতে পারে। এরপর ওপেনিং সেরেমনিতে যখন শিনের পুরো নাম ঘোষণা করা হলো, শিন উলফার্ড, পুরো হল চিৎকার করে উঠল।
মারিয়া এবং সিসিলি স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল শিন আসলে সেই বিখ্যাত ওয়াইজ ম্যান এবং ওয়াইজ ওমেনের নাতি। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল যতক্ষণ না মারিয়া এবং সিসিলি সাহায্যের জন্য শিনের কাছে এলো। মারিয়া জানালো যে কেউ একজন সিসিলিকে হয়রানি করছে এবং হুমকি দিচ্ছে। শিন মুহূর্তের মধ্যে রেগে গেল। ঠিক তখনই সেই ছেলেটি সেখানে হাজির হয়ে চিৎকার করল, আমি কি বলিনি অন্য কোনো পুরুষের সাথে কথা না বলতে? সে ছিল সেই প্রথম দিনের নোবেল কার্ডো। সে সিসিলির দিকে হাত বাড়ালো, কিন্তু শিন সাথে সাথে তাকে বাধা দিল। কার্ডো চিৎকার করে বলল, আমার বাগদত্তার সাথে তোমার কি সম্পর্ক? শিন শান্তভাবে জিজ্ঞেস করল, এটা কি সত্যি? সিসিলি উত্তর দিল, না, আমি তাকে অনেকবার রিজেক্ট করেছি, কিন্তু সে আমাকে বাধ্য করতে চায়। শিন বলল, চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। কার্ডো কুটিল হাসল এবং হুমকি দিল ঠান্ডা গলায়, তোমার বাবা আমার কোম্পানির অধীনে কাজ করে, আমি চাইলেই তাকে 1 সেকেন্ডে চাকরি থেকে বের করে দিতে পারি। হঠাৎ পিছন থেকে অ্যালগের গলা শোনা গেল, দ্বিতীয়বার তুমি হুমকি দিচ্ছ, আর এবার তার বাবাকে টেনে আনছ, এটা ক্ষমা করা হবে না, তুমি শাস্তি পাবে। কার্ডোর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে সেখান থেকে চলে গেল। অ্যালক শিনের দিকে তাকিয়ে মজা করল এক হাসি মুখে, সিসিলির সামনে কুল দেখানোর চেষ্টা করছো তাই না? মন্দ নয় বন্ধু। এরপর শিন মারিয়া এবং সিসিলিকে তার বাড়িতে নিয়ে গেল, যাতে মেলডার সাহায্য নিয়ে সিসিলির জন্য একটি বিশেষ প্রোটেক্টিভ ইউনিফর্ম তৈরি করা যায়। মারিয়া খুব খুশি ছিল, কারণ ওয়াইজ মোমেনের বাড়ি যাওয়া এক রিলো সম্মান। মেলডা সিসিলির দিকে তাকিয়ে বললেন, তাহলে এই মেয়েটির জন্যই তুমি ইউনিফর্ম বানাতে চাও শিন? তুমি তাকে রক্ষা করার ব্যাপারে খুব সিরিয়াস মনে হচ্ছে। তারপর সে সিসিলির দিকে ফিরে বললেন, আমি কিছু বানানোর আগে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি এর যোগ্য? তুমি জানো শিন যা তৈরি করবে তা একটি ন্যাশনাল ট্রেজার হিসেবে গণ্য হবে। অভিভূত হয়ে গেল সিসিলি, তার চোখে জল চলে এলো, কান্নায় ভেঙে পড়ল। আমি কোনো কিছুর যোগ্য নই, আমি শুধু শিনের দয়ার সুযোগ নিয়েছি, আমি এত মূল্যবান কিছু গ্রহণ করতে পারবো না। সে চলে যেতে চাইল, কিন্তু মেলডা তাকে ডাকলেন যন্ত্রণার স্বরে, তুমি যদি শুরু থেকেই রাজি হয়ে যেতে তাহলে আমি তোমাকে বের করে দিতাম, কিন্তু তুমি খুব দয়ালু আর শ্রদ্ধাশীল মেয়ে, তুমি এর যোগ্য। শিন যোগ করল, আমি কখনো মনে করিনি যে তুমি আমার সুযোগ নিচ্ছ, আমি খুশি যে তুমি আমাকে বিশ্বাস করেছ। মেলডা তাকে জড়িয়ে ধরলেন আর সিসিলি কান্নায় ভেঙে পড়ল। সবাই দ্রুত সেখানে জড়ো হল এবং অবাক হয়ে দেখল শিন কিভাবে ইউনিফর্মগুলোর ওপর এনচ্যান্টমেন্টস ইনস্ক্রাইব করছে। তার নিখুঁত কাজ এবং অসীম শক্তি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। এমনকি খোদ কিং নিজেও বললেন, শিন যা করছে তা গোপন রাখতে হবে। যদি পৃথিবী এটা জানতে পারে তবে তাকে নিয়ন্ত্রণ করার জন্যে দেশগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। এরপর সেন তার বন্ধু অগ, সেসেলি এবং অন্যদের ইউনিফর্মে এনচ্যান্টমেন্টস ইনস্ক্রাইব করে দিল। ঠিক যখন তারা চলে যাচ্ছিল, সেন তার টেলিপোর্টেশন ম্যাজিক দেখাতে চাইল। সে মুহূর্তের মধ্যে এমন যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারত যা সে আগে একবার দেখেছে। তার এই ক্ষমতা দেখে সবাই একেবারে চমকে গেল, আর এভাবেই এক অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় দিনের সমাপ্তি ঘটল। পরের দিন শিন সাথে নিয়ে সিসিলিকে একাডেমির দিকে রওনা দিল। সময়ের সাথে সাথে তাদের দুজনের সম্পর্ক আরও গভীর হচ্ছিল, আর এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তাদের মাঝে ভালোবাসার ফুল ফুটে উঠেছে। পুরো যাত্রাপথে শিন তার ডিটেকশন ম্যাজিক্স সক্রিয় করে রাখল, যাতে কোনো আকস্মিক অ্যাম্বুশ বা হামলা হলে সে সিসিলির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। একাডেমিতে পৌঁছানোর পর একজন প্রফেসর তাদের স্বাগত জানালেন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কোর্সগুলোর একটি ট্যুর ঘুরিয়ে দেখালেন। ট্যুরের সময় প্রিন্স অগ পরামর্শ দিলেন যে শিনের অসামান্য ম্যাজিক্যাল পাওয়ার, যা বর্তমান যে কোনো গ্রুপের চেয়ে অনেক বেশি, তার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা উচিত। ছাত্রছাত্রীরা এই আইডিয়াটি শুনে অত্যন্ত রোমাঞ্চিত হয়ে পড়ল এবং সাথে সাথে তারা শিনের সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল। প্রথমে শিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যখন সিসিলি তাকে বলল যে সে তার সাথে যোগ দেবে, সে এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে রাজি হয়ে গেল। আর এভাবেই জন্ম নিল এক নতুন ডিপার্টমেন্ট, আলটিমেট ম্যাজিক ডিভিশন। অন্যদিকে রয়্যাল প্যালেসে কিং রাজ্যের সামনে আসা এক ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনা করছিলেন। ইদানিং ডেমনদের সংখ্যা খুব দ্রুত বাড়ছে, যা পুরো জাতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রহস্যময়ভাবে কিছু মানুষ ডেমনে রূপান্তরিত হচ্ছিল, কিন্তু কেন এবং কিভাবে এটা ঘটছে তা কেউ জানত না। ঠিক সেই সময় কাটোর প্রাসাদে সেই নোবেল যে আগে শিনকে অপমান করেছিল, সে একাডেমিতে তার আচরণের জন্য তার বাবার কাছে কঠোর শাস্তির মুখে পড়ল। সে ক্রোধে চিৎকার করে উঠল, সব এই উলফোর্ডের জন্য, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে এর মূল্য দিতে বাধ্য করব। কথাগুলো বলার সাথে সাথে তার চোখ দুটো পরিবর্তিত হতে শুরু করল।
ধীরে ধীরে এক অস্বাভাবিক রূপ নিল, যেন কোনো অন্ধকার শক্তি তাকে গ্রাস করে নিচ্ছে। এটা দেখে কাটোর বাবা তাকে একটা প্রচণ্ড জোরে ঘুষি মারলেন এবং সাথে সাথে চাকরদের আদেশ দিলেন তাকে ঘরের তালাবন্ধ করে রাখতে। শিন যখন এই ঘটনার কথা শুনল, সে কিছুটা স্বস্তি অনুভব করল, কারণ সে জানত এখন সিসিলি নিরাপদ থাকবে। কিন্তু সে এখানেই থেমে থাকল না। সে কাটোর আচরণের তদন্ত শুরু করল এবং জানতে পারল যে সবাই একমত যে কাটো একসময় খুব সাধারণ এবং নম্র একজন মানুষ ছিল, যতক্ষণ না সে স্টাম নামের একজন শিক্ষকের সাথে পরিচিত হয়। সেই মুহূর্ত থেকে তার সবকিছু বদলে গেল। পরবর্তীতে কাটোর বাড়িতে স্টাম ভিজিটে এলো। কাটোর মা চোখের জল ফেলে তার স্বাগত জানালেন এবং আকুল হয়ে অনুরোধ করলেন, দয়া করে আমার ছেলেকে সাহায্য করুন। আমি জানি না ওর সাথে আসলে কি হচ্ছে। স্ট্রম এক কুটিল হাসি দিয়ে উত্তর দিল, চিন্তা করবেন না, এবং সে ঘরে প্রবেশ করল। ভেতরে ঢুকে সে কাটোর ওপর একটি স্পেল প্রয়োগ করল, যার ফলে তার চোখ দুটো উজ্জ্বল লাল হয়ে উঠল, যা ছিল ডেমনিক ট্রান্সফরমেশনের এক অকাট্য লক্ষণ। এরপর স্ট্রম এক রহস্যময় এবং অশুভ এক্সপ্রেশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো, যেন সবকিছু ঠিক তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। একাডেমিতে ফিরে এসে অগ শিনকে জানালো যে কার্টোকে শাসন করা হয়েছে, তাই আর সিসিলিকে স্কুলে পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু শিন মৃদু হেসে বলল, আমাদের পথ তো একই দিকে, ওকে পৌঁছে দিতে আমার কোনো সমস্যা নেই। সিসিলি তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়াল, যেন সেও এই কথাটিতে একমত। তাদের দুজনের এই মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। কথা বলতে বলতে বাকি সদস্যরা শিনের ডিটেকশন ম্যাজিক সম্পর্কে আরও জানতে চাইল, কিভাবে সে আশেপাশের কোনো ম্যালিশিয়াস ইন্টেন্ট বা ডিমনের উপস্থিতি টের পায়। সবাই অবাক হয়ে তাকিয়েছিল। তখন সেন তাদের শোনাল তার গল্প, কিভাবে মাত্র 10 বছর বয়সে সে তার জীবনের প্রথম ডিমনকে হত্যা করেছিল। তার এই শক্তি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তারা ঠিক করল বাইরে একটু হাঁটাহাঁটি করবে এবং হালকা ট্রেনিং নেবে। কিন্তু হঠাৎ সেন অনুভব করল এক প্রচণ্ড ম্যালিশিয়াস এনার্জি খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে কার্টো সেখানে হাজির হল। সে এখন সম্পূর্ণভাবে ট্রান্সফর্মড। সে এক বন্য আক্রমণ শুরু করল। সেন যদি সঠিক সময়ে একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি না করত, তবে হয়তো সবাই মারা যেত। স্পেলটির তীব্রতায় শিনের পুরো হাত পুড়ে গেল, কিন্তু ভাগ্য ভালো যে তার ম্যাজিক্যাল স্যুটের অটো রিকভারি ফাংশন সক্রিয় হয়ে উঠল এবং ক্ষতটি দ্রুত নিরাময় হতে শুরু করল। শিন দ্রুত অগাস্টের দিকে তাকিয়ে আদেশ দিল, সবাইকে নিয়ে এখনই এখান থেকে পালাও। অগ চিৎকার করে বলল, আমরা তোমাকে ফেলে যাব না, আমরা একসাথে লড়াই করব। কিন্তু শিন গর্জে উঠল, তোমরা শুধু পথে বাধা হয়ে দাঁড়াবে, ওদের নিয়ে যাও এখনই। পরিস্থিতির গুরুত্ব বুঝে অগাস্ট বাকিদের নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং দুজন স্টুডেন্টকে পাঠিয়ে দিল একাডেমির গার্ডসদের সতর্ক করতে। আর শুরু হল শিন এবং কার্টোর মধ্যকার সেই ভয়াবহ যুদ্ধ। ক্রোধে অন্ধ হয়ে কার্টো চিৎকার করে বলল, তোর লাশ না বানিয়ে আমি থামব না। শিন অবাক হয়ে গেল। ট্রান্সফর্মড হওয়া সত্ত্বেও কার্টো কথা বলতে পারছিল। শিন তার আক্রমণগুলো এড়িয়ে চলল এবং ম্যাজিক ব্যবহার করে তাকে স্বাভাবিক করার চেষ্টা করল। কিন্তু কার্টোর ক্রোধ আরও বেড়ে গেল। সে একটি সেলফ ডিস্ট্রাকশন স্পেল প্রয়োগ করল, যা এতটাই শক্তিশালী ছিল যে পুরো একাডেমি এবং ভেতরে থাকা সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। সেই সংকটময় মুহূর্তে শিনের কাছে আর কোনো উপায় ছিল না। সে তার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং একটি মরণঘাতী আঘাতে কার্টোর মাথা শরীর থেকে আলাদা করে দিল। শিন সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এটা ছিল তার জীবনের প্রথমবার যখন সে একজন মানুষের প্রাণ নিল। কার্টো শুরু থেকে ডিমন ছিল না, সে ছিল কেবল একজন পথভ্রষ্ট মানুষ। কিছুক্ষণ পর অগাস্ট এবং অন্যান্যরা সেখানে ফিরে এলো। তারা বিশ্বাসই করতে পারছিল না যে শিন একাই একটি হিউম্যান ডিমন হাইব্রিডকে পরাজিত করেছে। সিসিলি দ্রুত তার দিকে ছুটে এলো এবং দেখল যে অতিরিক্ত ম্যাজিক ব্যবহারের কারণে শিনের মুখে কালো দাগ পড়ে গেছে। ছাত্ররা যখন শিনকে ঘিরে ধরেছিল, তখন একাডেমির গার্ডসরা সেখানে পৌঁছাল। তাদের একজন প্রিন্স অ্যাগকে জিজ্ঞেস করল, যে ডিমনিক হিউম্যানের কথা জানানো হয়েছিল সে কোথায়? অগ মাথা নেড়ে কাটা মাথাটির দিকে ইশারা করল। গার্ডসরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি ওকে মেরেছ? অগ মাথা নেড়ে বলল, না, শিন উলফর্ড একাই এটা করেছে। মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ ছাত্র এবং গার্ডসরা চিৎকার করে চিয়ার্স করতে শুরু করল এবং শিনের নাম জপ করতে লাগল।
সেই মুহূর্তেই শিন উলফর্ড সবার কাছে সেই হিরো হিসাবে পরিচিত হল যে একাই ডিমানকে পরাজিত করেছে। পরদিন সকালে ছাত্ররা যখন স্কুলে ছিল, স্ট্রম সেই যুদ্ধের জায়গার পাশে নিঃশব্দে দাঁড়িয়েছিল। সে সন্তুষ্টির সাথে ধ্বংসাবশেষগুলো দেখছিল। সে বিড়বিড় করে বলল, মনে হচ্ছে এক্সপেরিমেন্টটি সত্যিই সফল হয়েছে। অন্যদিকে শিন একটি ঘরে অ্যাগের সাথে বসে গভীরভাবে চিন্তা করছিল। আগের দিনের ঘটনাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকেই জিজ্ঞেস করল, একজন মানুষ কি সত্যিই এত সহজে ডিমন হয়ে যেতে পারে? এক উত্তর দিল, না, এই পুরো ব্যাপারটির পেছনে অবশ্যই কিছু অস্বাভাবিক কারণ আছে। যুদ্ধের দৃশ্যটি মনে করে শিন ভাবল, কাটাও সম্পূর্ণ ট্রান্সফর্ম হওয়ার পরেও কিভাবে পরিষ্কার এবং যৌক্তিকভাবে কথা বলছিল। সে মনে মনে বলল, আমি নিশ্চিত এই সব কিছুর পেছনে কেউ একজন আছে। সংকল্প নিয়ে শিন এই বিষয়ে মার্লিনকে জানাতে গেল। কিন্তু সেখানে পৌঁছে সে অবাক হয়ে দেখল কিং ডেশিয়ান সেখানে উপস্থিত আছেন। কিং ব্যক্তিগতভাবে শিনকে সম্মান জানাতে এসেছিলেন, কারণ সে একাই ডিমনকে হারিয়েছে। তবে মার্লিন খুশি ছিলেন না। তিনি স্পষ্টতই চাইছিলেন না যে শিন সরকার বা সামরিক বাহিনীর সাথে জড়িত হোক, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে অতীতের ট্র্যাজেডিগুলো আবার ফিরে আসতে পারে। কিং ব্যাখ্যা করলেন, যখন প্রথমবার একজন ডিমনিক হিউম্যান দেখা দিয়েছিল, আমাদের পুরো সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছিল। কেউ তাকে থামাতে পারেনি, আর মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছিল। কিন্তু এখন এক নতুন ডিমান এসেছে এবং তাকে পরাজিত করা হয়েছে। মানুষের জানা উচিত তাদের ত্রাণকর্তা কে, যাতে তারা অবশেষে নিরাপদ বোধ করতে পারে। ধীরে ধীরে মার্লিন পরিস্থিতি বুঝতে পারলেন। কিং সম্মানের সাথে সামনে এগিয়ে এসে মাথা নত করে তার অনুমতি চাইলেন। মার্লিন শেষ পর্যন্ত রাজি হলেন, তবে একটি কঠোর সতর্কবাণী দিয়ে বললেন, যদি আমি কখনো অনুভব করি যে আপনি শিনকে সামরিক বাহিনী বা সরকারের কাজে টানতে চাইছেন, তাহলে আমি তাকে নিয়ে সাথে সাথে এই দেশ ছেড়ে চলে যাব। কিং মৃদু হেসে বললেন, চিন্তা করবেন না, তেমন কিছু কখনো হবে না। শিন যখন রাজধানীর রাস্তা দিয়ে হাঁটছিল, মানুষ তাকে শ্রদ্ধার সাথে দেখছিল। সে ছিল সেই হিরো যে একাই ডিমনকে হারিয়েছে। একদল মেয়ে ঈর্ষার সাথে দেখছিল কিভাবে মারিয়া এবং সিসিলি গর্বের সাথে শিনের পাশে হাঁটছে। তাদের একজন ফিসফিস করে বলল, ওদের মধ্যে কি কেউ তার ফিয়ান্সে? সিসিলি এটা শুনে ভীষণ লজ্জা পেল এবং তার মুখ লাল হয়ে গেল। শিন তার এই অস্বস্তি বুঝতে পেরে ক্ষমা চেয়ে বলল, আমি দুঃখিত যদি মানুষের কথাগুলো তোমাকে বিরক্ত করে থাকে। সিসিলি হেসে উত্তর দিল, চিন্তা করো না, সব ঠিক আছে। আসলে আমি খুব খুশি। অবশেষে তারা একাডেমিতে পৌঁছল, যেখানে প্রচুর ছাত্রছাত্রী ভিড় করেছিল। সবাই শিনের গ্রুপে যোগ দিতে চাইছিল। শিক্ষক অবাক হয়ে ভাবলেন, আমি যদি ওদের সবাইকে এখানে নিয়ে নিই, তবে অন্য ডিভিশনগুলোতে তো কেউই থাকবে না। তাই তিনি একটি এন্ট্রান্স এক্সাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শেষ পর্যন্ত মাত্র 2 জন পাশ করল। একজন ছেলে যার নাম মার্ক, একজন বিখ্যাত ব্ল্যাকস্মিথের ছেলে, এবং একটি মেয়ে যার নাম অলিভিয়া, যার পরিবার একটি সুইট বেকারি চালায়। গ্রুপের বাকি সদস্যরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল। শিন মার্কের কাছে গিয়ে তার জন্য একটি নতুন তলোয়ার তৈরি করতে অনুরোধ করল। মার্ক অবাক হয়ে বলল, আমি সন্দেহ করি যে আমি এমন কোনো তলোয়ার বানাতে পারব যা ওই ডিমন মারার তলোয়ারের সাথে পাল্লা দিতে পারে। শিন তাকে আশ্বস্ত করে বলল, ওটা ছিল একদম সাধারণ একটা তলোয়ার। আমি শুধু সেটার উপর একটি হাই স্পিড ভাইব্রেশন এনচ্যান্টমেন্ট যোগ করেছিলাম, যার ফলে ওটা যে কোনো কিছু কাটতে পারত। আমার এখন শুধু একটি ধারালো এবং মজবুত অস্ত্র দরকার, যা দিয়ে আমি লড়াই করতে পারি। মার্ক উৎসাহের সাথে মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমার জন্য একদম নিখুঁত অস্ত্রটিই তৈরি করব। অন্যদিকে কিং ডেইয়েন ইতিমধ্যেই একটি গোপন পরিকল্পনা শুরু করেছিলেন, এটা খুঁজে বের করতে যে মানুষের ডিমনে রূপান্তরের পেছনে কে আছে। তার প্রধান সন্দেহ ছিল স্ট্রোমের উপর। তিনি 2 জন টপ র্যাঙ্কিং অফিসারকে পাঠালেন স্ট্রোমকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু স্ট্রোম নিজেকে খুব উদাসীন হিসেবে দেখালো, যেন তার মন অন্য কোথাও আছে, যাতে সে কোনো তথ্য ফাঁস না করে। অফিসাররা প্রশ্ন শুরু করল। একজন জিজ্ঞেস করল কিভাবে স্ট্রোম তার চোখের কাপড় দিয়ে সবকিছু দেখতে পায়। স্ট্রোম শান্তভাবে উত্তর দিল যে সে এক ধরনের ম্যাজিক ব্যবহার করে। কিন্তু একজন অফিসার অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমান ছিলেন। তিনি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে শুরু করলেন, যতক্ষণ না স্ট্রোম ভুল করে অনেক বেশি বলে ফেলে। আমি কখনো আশা করিনি যে কাটাও ডিমন হয়ে মারা যাবে। অফিসার সাথে সাথে উত্তর দিলেন, তাহলে আমাদের সাথে আসুন, আমরা চাই আপনি যুদ্ধের জায়গাটি একবার দেখুন। আমরা শুনেছি আপনি একজন উচ্চপদস্থ ম্যাজিশিয়ান, তাই তদন্তে আপনি আমাদের সাহায্য করতে পারেন। স্ট্রোম রাজি হয়ে তাদের সাথে যেতে শুরু করল। সেই সময়ে শিন এবং তার বন্ধুরা নতুন তলোয়ারের ডিজাইন নিয়ে ব্যস্ত ছিল। তারা পরিকল্পনা চূড়ান্ত করে তৈরির কাজ শুরু করল। অন্যদিকে সৈন্যরা স্ট্রমকে সিকিউরিটি হেডকোয়ার্টার্সে নিয়ে গেল। স্ট্রম কিছুটা অবাক হলেও বাধা দিল না।
সে হাঁটতে হাঁটতে যখন একটি বড় আঙিনায় পৌঁছাল, দেখল সে চারপাশ থেকে সৈন্যদের দ্বারা ঘেরাও হয়ে আছে। কি হচ্ছে এসব? আমাকে কেন ঘেরাও করা হয়েছে? কমান্ডার সামনে এগিয়ে এসে বললেন, কিং আদেশ দিয়েছিলেন কার্তোর পরিচয় গোপন রাখতে, যাতে তার পরিবার অপমানিত না হয়। কিন্তু আপনি কেউ না বলা সত্ত্বেও তার নাম জানতেন। এটাই প্রমাণ করে যে আপনি এই ঘটনার সাথে জড়িত। স্ট্রম উপহাস করে হাসল। আমি ভেবেছিলাম এই রাজ্যটি বিশৃঙ্খলার মধ্যে আছে, কিন্তু আপনারা তো আমার ধারণার চেয়েও বেশি গোছানো। সাবাস। তারপর সে যোগ করল, যাই হোক, এখানে আমার এক্সপেরিমেন্ট শেষ, এখন আমার যাওয়ার সময় হয়েছে। চিৎকার করে বললেন, গার্ডস, ওকে ধরে ফেলুন। ঠিক সেই মুহূর্তে শিন এবং তার বন্ধুরা শহরের ভেতর দিয়ে তলোয়ার তৈরির কাজ শেষ করতে যাচ্ছিল। হঠাৎ তারা অনুভব করল নিয়ারবাই ওয়ালে একটি প্রচণ্ড কম্পন। দ্রুত সেখানে পৌঁছে তারা দেখল স্ট্রম চারপাশ থেকে ঘেরাও হয়ে আছে, কিন্তু কোনো সৈন্য তার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন অফিসার চিৎকার করে বললেন, ওই লোকটাই কার্তো ওকে ডিমন বানিয়েছিল। এই কথা শুনে শিনের রাগ চরমে পৌঁছে গেল। তাহলে এই লোকটাই, ওর কারণেই আমাকে একজন মানুষকে মারতে হয়েছে। প্রচণ্ড ক্রোধের সাথে শিন এক ভয়াবহ আক্রমণ করল স্ট্রমের দিকে। স্ট্রম দ্রুত একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করে আক্রমণটি এড়িয়ে গেল, কিন্তু শিন থামল না। সে স্ট্রমের পায়ের নিচের মাটি ভেঙে দিল, যাতে সে ভারসাম্য হারিয়ে ফেলে। ঠিক তখনই স্ট্রম হঠাৎ আকাশে উড়ে গেল। শিন স্তব্ধ হয়ে গেল। সেই প্রথমবার ফ্লাইট ম্যাটিক দেখল। কোনো দ্বিধা না করে শিন তার পায়ে লাগানো ম্যাজিক্যাল ডিভাইস সক্রিয় করল এবং তার পিছু পিছু আকাশে উড়ে গেল। মাঝ আকাশে শিন একটি প্রহার করল এবং স্ট্রমের চোখের কাপড়টি ছিঁড়ে ফেলল। আর সেখানেই দেখা গেল স্ট্রমের জলজলে লাল চোখ। সে নিজেও ছিল একজন ডিমন। স্ট্রম চিৎকার করে বলল, আমি আমার পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে। ভেবো না যে তুমি এখান থেকে বেঁচে ফিরবে। তার হুমকি শেষ হওয়ার আগেই শিন একটি শক্তিশালী স্পেল প্রয়োগ করল। সূর্যের আলোকে ঘনীভূত করে একটি কনসেন্ট্রেটেড ব্লাস্টের রূপ দিল এবং সরাসরি স্ট্রমের উপর ছুঁড়ে মারল। সেই তীব্র আলো স্ট্রমের গায়ে আঘাত করল এবং সে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, একদম শূন্যতায় বিলীন হয়ে গেল। স্ট্রম অদৃশ্য হয়ে গেলেও শিন অনুভব করল কিছু একটা ভুল হচ্ছে, যেন এটা শেষ নয়। একজন অফিসার তার কাঁধে হাত রেখে গর্বের সাথে বললেন, মাথা উঁচু করে রাখো হিরো, তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ, শোক করো না। অন্য একজন অফিসার জিজ্ঞেস করলেন সে কিভাবে এটা করল। শিন ব্যাখ্যা করল কিভাবে সে সানলাইটকে অফেন্সিভ এনার্জি হিসেবে ব্যবহার করেছে। তার দ্রুত চিন্তা এবং অসীম শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল। দিনটি শেষ হল। শিন তার বন্ধুদের সাথে বাড়ি ফিরল। পথে তাদের সাথে মেলডার দেখা হলো। সে মারিয়ার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, শিন এবং সিসিলির মধ্যে কি কিছু চলছে? মারিয়া শান্তভাবে উত্তর দিল, তাদের একে অপরের প্রতি অনুভূতি আছে, কিন্তু শিন এখনও স্বীকার করেনি। আর সিসিলি যদিও অনেকে তাকে ভালোবাসার কথা বলেছে, কিন্তু সে সবাইকে ফিরিয়ে দিয়েছে। মনে হচ্ছে শিনই তার জীবনের প্রথম প্রকৃত ভালোবাসা। তুমি খুব ভাগ্যবান শিন। এরপর সবাই মিলে ব্ল্যাকস্মিথের দোকানে গেল শিনের জন্য বিশেষ তলোয়ারটি তৈরি করতে। পথে শিন কিছুটা চিন্তিত ছিল। ওগ এটা খেয়াল করে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু কি তোমাকে ভাবাচ্ছে? শিন উত্তর দিল, আমি স্ট্রমের বিরুদ্ধে সেই একই স্পেল ব্যবহার করেছিলাম, কিন্তু এবার এটা কোনো কাঁচ তৈরি করেনি, শুধু একটা গর্ত তৈরি করেছে। আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। ওগ কিছুক্ষণ ভেবে বলল, চিন্তা করো না বন্ধু, এখন শুধু ব্ল্যাকস্মিথের কাছে যাও এবং তোমার তলোয়ারের জন্য যা যা প্রয়োজন তা বেছে নাও। খরচার কথা ভেবো না, রাষ্ট্র সব সামলে নেবে। যদি স্ট্রম কখনো ফিরে আসে, তবে তুমিই একমাত্র ব্যক্তি যে তার মোকাবিলা করতে পারবে, তাই তোমার সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রয়োজন। অবশেষে তারা ওয়ার্কশপে পৌঁছল এবং মার্ক এবং অলিভিয়ার সাথে দেখা করল। এটা স্পষ্ট ছিল যে তাদের দুজনের মাঝেও কিছু বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। শিন মার্কের সাথে তলোয়ারের কাজ শুরু করল, আর অলিভিয়া বাকি ছাত্রছাত্রীদের সাথে রইল। ভেতরে ঢুকে মার্কের বাবা তার ওপর রাগ করলেন, কারণ সে কাজের সময় বাইরে ডেকেছিল। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে খোদ প্রিন্সই তাকে ডেকেছেন, তার রাগ কমে গেল এবং তিনি অত্যন্ত সম্মানের সাথে তাদের স্বাগত জানালেন। ওগ তখন শিনের সাথে তার পরিচয় করিয়ে দিল, আর যখন ব্ল্যাকস্মিথ জানতে পারলেন যে শিনই সেই যুবক যে একাই ডিমনকে পরাজিত করেছে, তিনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। যখন শিন নির্দিষ্ট কিছু গুণাবলীসহ তলোয়ার চাইল, তখন ব্ল্যাকস্মিথের মন আনন্দে ভরে গেল, কারণ তিনি জাতির হিরোর অস্ত্র তৈরি করতে যাচ্ছিলেন, যা তার ওয়ার্কশপের জন্য এক বিশাল সম্মান। অন্যদিকে অন্য এক সাম্রাজ্যে রাজা তার এক অনুসারীর সাথে কথা বলছিলেন। তাকে জানানো হল যে ডিমনদের আক্রমণের পর আর্স হাইডো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমি দেখছি, খুব ভালো।
রাজা উত্তর দিলেন এবং সাথে সাথে আক্রমণের আদেশ দিলেন। সেই লোকটি এক কুটিল হাসি দিয়ে বেরিয়ে গেল, যার ভেতরে লুকিয়ে ছিল এক অন্ধকার উদ্দেশ্য। ফিরে আসি শিনের কাছে, যে ব্ল্যাকস্মিথের কাজ শেষ করেছে। ততক্ষণে মেয়েরাও তাদের কথা শেষ করেছে। যাওয়ার আগে শিন মার্ককে জিজ্ঞেস করল তারা ওয়ার্কশপে আর কি কি তৈরি করে। মার্ক জানালো যে তারা চাইলে ডেকোরেটিভ আইটেমসও বানিয়ে দিতে পারে। শিন তখন সিসিলির দিকে তাকিয়ে বলল যে সে তাকে কিছু গিফট করতে চায়। সিসিলির মুখ লজ্জায় লাল হয়ে গেল এবং তাকে দেখতে অপূর্ব লাগছিল। শিন তাকে ভেতরে নিয়ে গেল এবং তার পছন্দমতো কিছু বেছে নিতে বলল, কিন্তু সে শুধু বলল, তুমিই আমার জন্য বেছে নাও। শিন তার জন্য একটি আংটি বেছে নিল এবং তার ওপর একটি বিশেষ প্রোটেকশন স্পেল এনগ্রেভ করল। সে নিজেই আংটিটি তার আঙুলে পরিয়ে দিল এবং সিসিলির আনন্দ ছিল ভাষায় প্রকাশ করার মতো। কি এক রাজকীয় মুহূর্ত! সৌন্দর্য এবং আবেগ যেন এক হয়ে গিয়েছিল। এবার সময় এলো শিনকে মেডেল অফ অনার দেওয়ার। ডিমানদের পরাজিত করার পর সে গ্র্যান্ড হলে প্রবেশ করল এবং অত্যন্ত বিনয়ের সাথে মেডেলটি গ্রহণ করল। এরপর কিং মঞ্চে উঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, ইনি হলেন সেন। আমি যখন তাকে এখানে ডেকেছিলাম তখন আমি সেই জ্ঞানী পুরুষ এবং জ্ঞানী নারীর সাথে কথা দিয়েছিলাম যে আমি তাকে কখনোই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করব না, আর আজ আপনাদের সবার সামনে আমি সেই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করছি। শিন রাজার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, একজন প্রকৃত রাজা এমনই হওয়া উচিত। পরদিন সকালে শিন যখন স্কুলে যাচ্ছিল তার ফ্যানরা সব জায়গায় ভিড় করেছিল, তাই সে টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে সরাসরি স্কুলে পৌঁছে গেল। তার এই অবিশ্বাস্য জাদু দেখে ছাত্ররা অবাক হয়ে গেল। তবে যখন সে এটা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে শুরু করল, কেউ একটি শব্দ বুঝতে পারল না। তবুও এটা পরিষ্কার ছিল যে শিনের মাথায় কিছু পরিকল্পনা আছে। সে সব ছাত্রছাত্রীকে জড়ো করে বলল, তোমাদের নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার বাড়াতে হবে, না হলে ভবিষ্যতে কোনো যুদ্ধে প্রস্তুত না থাকলে তোমরা জীবন হারাতে পারো। কেউ তার কথা বুঝতে পারল না, তাই সে মারিয়াকে একটি ব্যারিয়ার স্পেল করতে বলল। ব্যারিয়ারটি খুব দুর্বল ছিল এবং সহজেই ভেঙে গেল। এরপর সে সিসিলিকে ডাকল এবং তাকে ওই আংটিটি ব্যবহার করে একই রকম ব্যারিয়ার তৈরি করতে বলল। তার শিল্ডটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং দুটি কঠিন লেয়ারের সমন্বয়ে গঠিত। শিন ব্যাখ্যা করল যে সে একবার এই একই ব্যারিয়ার ব্যবহার করে একটি মারাত্মক বিষাক্ত আক্রমণ ঠেকিয়েছিল। যদিও তারা পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু ডেমনস্ট্রেশন দেখে ছাত্ররা নিশ্চিত হয়ে গেল। সে তাদের আরও বাস্তবভাবে দেখাতে চাইল, তাই সে তার ম্যাজিক্যাল এনার্জির সামান্য অংশ রিলিজ করল, যার ফলে পুরো জায়গাটি কেঁপে উঠল। ছাত্ররা বুঝতে পারল তারা এমন এক শক্তির সামনে দাঁড়িয়ে আছে যা কল্পনার বাইরে। অন্যদিকে স্ট্রম এখনও বেঁচে ছিল এবং অন্য এক সাম্রাজ্যের এক অজানা জায়গায় অবস্থান করছিল। সে কুটিলভাবে হাসল, যেন সামনে এক নতুন অশুভ তরঙ্গের ইঙ্গিত দিচ্ছে। ঠিক সেই সময় শিন ছাত্ররা নিয়ে সেই জ্ঞানী পুরুষ এবং নারীর বাড়িতে গেল, যাতে তারা ম্যাজিক সম্পর্কে আরও শিখতে পারে। মার্লিন শিনের চিন্তা করার পদ্ধতি এবং তার অসাধারণ দক্ষতার কথা বুঝিয়ে বললেন এবং নিশ্চিত করলেন যে সে সত্যিই কতটা প্রতিভাবান। তারপর মার্লিন ঠিক শিনের মতোই একটা গেট স্পেল করলেন। সে নিজেও অবাক হয়ে গেল, কারণ সে জানত না মার্লিন এই ম্যাজিকে মাস্টার। ছাত্ররা অবাক হয়ে গেল এবং তাদের উত্তেজনা আরও বেড়ে গেল। তারা ধীরে ধীরে শিনের ম্যাজিকের বিশালতা বুঝতে শুরু করল। মেলডা বুঝতে পারলেন মার্লিনের এই কাজের আসল কারণ। তিনি চাইছিলেন না মানুষ শিনকে কোনো অতিপ্রাকৃত সত্তা বা অন্য জগতের কেউ মনে করুক। পরদিন ছাত্ররা স্কুলে তাদের বিশেষ ট্রেনিং চালিয়ে গেল। তাদের শরীরে এর প্রভাব স্পষ্ট হতে শুরু করল। শিনের তলোয়ারটি অবশেষে তৈরি হয়ে গেল, তাই সে তা সংগ্রহ করতে গেল এবং যুদ্ধের সময় সবাইকে নিরাপদ রাখতে প্রোটেক্টিভ গিয়ার কিনল। হঠাৎ অগাস্ট তার কাছে এসে জিজ্ঞেস করল, তোমার মতো আরও তলোয়ার দিয়ে আমাদের সেনাবাহিনী সজ্জিত করার ব্যাপারে তোমার কি মনে হয়? শিন উত্তর দিল, ওটা টনির আইডিয়া ছিল, সে রাজি হলে আমার কোনো আপত্তি নেই। অগাস্ট যোগ করল, যুদ্ধ শুরু হতে চলেছে এবং যদি লড়াই আরও তীব্র হয় তবে আমাদের ছাত্রছাত্রীদেরও যুদ্ধে নামাতে হতে পারে, অবশ্য তুমি ছাড়া, কারণ রাজকীয় আদেশে তা নিষিদ্ধ। শিন উত্তর দিল, সেটা ঠিক, আমি সরাসরি তোমাদের সাথে লড়াই করব না, কিন্তু তোমরা যদি বিপদে পড়ো তবে আমি সেখানে থাকব, কারণ তোমরা আমার বন্ধু এবং আমি তোমাদের ফেলে যেতে পারি না। কয়েকদিন পর যুদ্ধ শুরু হলো। দ্বিতীয় সাম্রাজ্যের রাজা, যাকে বোলো সিভিয়া বলা হয়, তিনি চরম ক্রোধে ছিলেন। তার বাহিনী প্রচুর লোক হারিয়েছে এবং আর্স হাইনো সম্পর্কে তার পাওয়া তথ্যগুলো ভুল ছিল। তিনি চিৎকার করে বললেন,
আমি প্রতিশোধ নেব জেস্ট, আমি তোর মাথা কেটে ফেলব। জেস্টই ছিল সেই ব্যক্তি যে তাকে ভুল রিপোর্ট দিয়ে বলেছিল যে আর্স হাইডো বিশৃঙ্খলার মধ্যে আছে। ঠিক সেই মুহূর্তে একজন গার্ড ঘরে ঢুকে রাজাকে জানালো যে রাজ্যে এক বিপর্যয় নেমে এসেছে। ডিমনিক বিস্টস হঠাৎ উপস্থিত হয়ে সাধারণ মানুষকে আক্রমণ করতে শুরু করেছে। রাজা আতঙ্কিত হয়ে সাথে সাথে তার সৈন্যদের নির্দেশ দিলেন পিছু হটতে এবং নাগরিকদের রক্ষা করতে। অন্যদিকে আর্স হাইডোতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। তারা এক বিশাল জয় অর্জন করেছে। কমান্ডার গুরুত্ব সহকারে ভাবছিলেন যে পিছু হটে থাকা শত্রুদের তাড়া করে পুরোপুরি নির্মূল করা হোক। হঠাৎ একজন গার্ড দৌড়ে এসে চিৎকার করে বলল, ডিমনিক বিস্টস আমাদের সেনাবাহিনীর প্রথম লাইনে আক্রমণ করেছে, অনেক সৈন্য আহত হয়েছে। কমান্ডার বিশ্বাস করতে পারলেন না এবং চিৎকার করে বললেন, আকাশের নামে বলছে এসব কি হচ্ছে? আমরা এবার ফিরে যাই বোলোসিভিয়া সাম্রাজ্যে, যেখানে ডিমনিক বিস্টস পুরো শহর আক্রমণ করেছে। রাস্তাঘাট আর নিরাপদ নয়, এমনকি বাড়িগুলোও নয়। চারদিক থেকে আতঙ্কের চিৎকার শোনা যাচ্ছিল। এই বিশৃঙ্খলার মাঝে স্ট্রম শান্তভাবে এক নারীর পাশে হাঁটছিল, যার নাম মীরা, যাকে সে নিজের হাতে ডিমন বানিয়েছিল। খুব শিগগিরই প্রকাশ পেল যে এই ধ্বংসলীলা সবই স্ট্রমের এক বিশাল পরিকল্পনার অংশ। সে জেস্টকে ভুল তথ্য পাঠাতে বলেছিল, যাতে রাজা আর্স হাইডোটে আক্রমণ করেন এবং তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। আর যখন সৈন্যরা আহত এবং ক্লান্ত হয়ে ফিরবেন, স্ট্রম তখন আঘাত হানবেন এবং পুরো রাজ্য দখল করে নেবেন। এবং সত্যি, রাজা যখন তার জন্মভূমিতে ফিরলেন, তিনি দেখলেন শুধু ধ্বংসাবশেষ। শহরটি মুছে গেছে, মানুষ খুন হয়েছে, সবকিছু ছাই হয়ে গেছে। তিনি ভারী পায়ে প্রাসাদে ঢুকলেন, যা দেখছেন বিশ্বাস করতে পারছিলেন না। আর সেখানেই তিনি দেখলেন স্ট্রম তার সিংহাসনে বসে তুচ্ছতাচ্ছিল্যের সাথে হাসছে। স্ট্রম বলল, স্বাগতম আপনার মহামান্য। তারপর কোনো দ্বিধা ছাড়াই সে ম্যাজিক দিয়ে রাজাকে স্থবির করে দেয় এবং এক মুহূর্তের মধ্যে তার জীবন শেষ করে দেয়। এভাবেই স্ট্রম আনুষ্ঠানিকভাবে নিজেকে বোলোসিভিয়া সাম্রাজ্যের নতুন শাসক হিসেবে ঘোষণা করল। এবার আমরা ফিরে যাই আর্সেল হাইডোর সেনাবাহিনীতে, যারা সাম্রাজ্যের সীমান্তে পৌঁছেছিল। সেখানে সৈন্যরা সামনে আসা সেই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। বাড়িঘর ধ্বংসস্তূপ, চারদিকে লাশের স্তূপ এবং বাতাসের শোক আর হতাশার চিৎকার। হঠাৎ স্ট্রমের কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হল, রাজধানীতে স্বাগতম। আপনাদের এখানে পাওয়াটা আমার জন্য সম্মানের। কমান্ডার সাথে সাথে বুঝতে পারলেন যে তাদের এই কষ্টের পেছনে স্ট্রমের কুটিল প্রতারণা ছিল। তিনি যখন ফিরলেন, দেখলেন দিগন্ত থেকে ডিমনদের এক বিশাল বাহিনী এগিয়ে আসছে। সেই মুহূর্তে কমান্ডার দ্রুত সিদ্ধান্ত নিলেন যে সৈন্যদের জীবন বাঁচাতে পিছু হটতে হবে। তারা আর্সেল হাইডোতে ফিরে এলো এবং কমান্ডার রাজাকে সব জানালেন। রাজা উত্তর দিলেন, পিছু হটাটাই সঠিক সিদ্ধান্ত ছিল। পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হলো এবং পশ্চিম দিক থেকে আসা ধমকি সম্পর্কে সবাইকে জানানো হলো। ডিমনিক বিস্টসের সংখ্যা দ্রুত বাড়ার কারণে ম্যাজিক একাডেমির ছাত্রছাত্রীদের আরও শক্তিশালী এবং প্রস্তুত হওয়া প্রয়োজন ছিল। তাদের শিক্ষক তখন এক কঠিন সত্য প্রকাশ করলেন, স্ট্রম এখনও বেঁচে আছে এবং সে বোলোসিভিয়া সাম্রাজ্য দখল করে নিয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে সব ছাত্রছাত্রীরা এখন কঠোর ট্রেনিং নেবে, তবে এবার নাইট একাডেমির সাথে যৌথভাবে। সবাই রাজি হলেও বাতাসে এক উত্তেজনা ছিল, কারণ নাইটরা সবসময় ম্যাজিক স্টুডেন্টসদের দুর্বল আর তুচ্ছ বলে উপহাস করত। শিন এই জোটের উদ্দেশ্য বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার কথা কেউ শুনল না। অবশেষে দুই একাডেমির ছাত্রছাত্রীদের গ্রুপ করা হলো এবং প্রতিটি গাড়িতে 4 জন করে ছাত্র থেকে প্রতিটি স্কুল থেকে রাখা হলো। গাড়িতে বসার পর নাইট ছাত্ররা তাদের পরিচয় দিতে শুরু করল এবং তাদের অহংকার স্পষ্ট ছিল। একজন বলল, যা হোক, যুদ্ধের সময় আমাদের মেজদের কোনো প্রয়োজন হবে না। শিন আবারও টিমওয়ার্ক আর একতার গুরুত্ব বোঝানোর চেষ্টা করল, কিন্তু সব বৃথা। এক মেয়ে সরাসরি তাকে অপমান করে বলল, একটা ডিমান্ড মেরেছ বলে খুব বেশি অহংকার করো না। এটা শুনে অগ হাসল এবং বলল, ঠিক আছে শিন, তুমি কোনো ডিমান্ড মারবে না, ওদেরই প্রমাণ করতে দাও যে ওরা কতটা যোগ্য। শিন শান্তভাবে উত্তর দিল, তোমার যা ইচ্ছা। তারা একটা এনচ্যান্টেড ফরেস্টে পৌঁছল, যেখানে জিক এবং ক্রিস ছিল সুপারভাইজার। অগ সব জানালো এবং যোগ করল, আমরা দেখব নাইটটা কি করতে পারে। কয়েক মিনিট হাঁটার পর হঠাৎ একটি বিশাল ডিমনিক বোর আক্রমণ করল। নাইট ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তারা তাকে থামাতে পারল না। তারা খুব দ্রুত পরাজিত হল এবং গুরুতর আহত হল। এটা দেখে শিন কোনো দ্বিধা না করেই সামনে এগিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে জানোয়ারটিকে খতম করে দিল। এই ঘটনায় তার এবং বাকিদের শক্তির মধ্যেকার বিশাল পার্থক্য সবার সামনে চলে এলো। সিসিলি দ্রুত আহত ছাত্রগুলোর কাছে ছুটে গেল এবং তাদের হিল করতে শুরু করল। তার দয়া প্রতিটি স্পর্শে ফুটে উঠছিল। নাইট ছাত্ররা এখন মাথা নত করল এবং তাদের আগের আচরণের জন্য ক্ষমা চাইল। উত্তেজনা কমে এলো এবং দুই গ্রুপের মধ্যে সম্প্রীতি তৈরি হতে শুরু করল। তবে সিসিলি যখন নাইটদের থেকে উষ্ণতা এবং মনোযোগ পাচ্ছিল, তখন শিন তার মনে কিছুটা ঈর্ষা অনুভব করল। হঠাৎ দুজন ছাত্র দৌড়ে জিকের কাছে এলো এবং চিৎকার করে বলল, পুরো স্কোয়াড নিয়ে এক্ষুনি পালাও, 100টিরও বেশি ডিমনিক বিস্ট এই দিকেই আসছে। শিন জিকের দিকে তাকিয়ে বলল, আমাকে ওদের একাই সামলে দাও। সামান্য ইতস্তত করার পর জিক রাজি হলেন। ঠিক আছে, তবে সতর্ক থেকো। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তাদের হৃৎপিণ্ড ভয়ে দুরুদুরু করছিল।
কিন্তু শিন মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল, একটা ধ্বংসাত্মক স্পেল প্রয়োগ করল এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব মনস্টারকে নিশ্চিহ্ন করে দিল। সেই মুহূর্তে নাইট ছাত্ররা অবশেষে বুঝতে পারল সেই মেজের শক্তি যাকে তারা উপহাস করত। যে মেয়েটি আগে তাকে অপমান করেছিল সে সামনে এসে ক্ষমা চাইল এবং সিসিলির দিকে তাকিয়ে বলল, আমি তোমার বয়ফ্রেন্ডকে অপমান করার জন্য দুঃখিত। তাদের দুজনের মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল এবং সবাই বুঝতে পারল তাদের মনের আসল কথা। কি এক অদ্ভুত অথচ মিষ্টি মুহূর্ত। সেই মুহূর্ত থেকে দলটি পুরোপুরি সহযোগিতা করতে শুরু করল। প্রত্যেকে একে অপরের মূল্য বুঝতে পারল এবং নাইটরা স্বীকার করল যে তরবারির মতোই ম্যাজিকও অপরিহার্য। পরে জিক শিনের কাছে এসে বলল, তোমার স্কোয়াডের লেভেল অসাধারণ, তোমরা সম্ভবত পুরো সাম্রাজ্যের সেরা মেজ। শিন উত্তর দিল, হয়তো, আমিই তো ওদের ট্রেনিং দিচ্ছি, কিন্তু সবচেয়ে বড় কথা হল বিনয়। এরপর জিক জিজ্ঞেস করল, আমি কি তোমার টিমে যোগ দিতে পারি? শিন উত্তর দেওয়ার আগেই অগ বাধা দিল, তুমি সামরিক বাহিনীর অংশ, ওদের সাথে যোগ দিলে রাজনৈতিক সমস্যা হতে পারে। জিক তা মেনে নিলেন এবং জানতে চাইলেন নতুন আর কিছু জানার আছে কিনা। অগ পরামর্শ দিল, প্রতিদিন তোমাদের ম্যাজিক্যাল এনার্জি বাড়াও, এটাই শক্তিশালী হওয়ার চাবিকাঠি। মারিয়া এবং সিসিলির ব্যারিয়ারগুলোর দিকে তাকাও, ট্রেনিংয়ের ফলে সেগুলো এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে। এত সফলতার মাঝেও শিনের মুখে বিষণ্ণতার ছায়া ছিল। সে নিচু স্বরে বলল, আমার মনে হয় তোমাদের এই ধরনের ম্যাজিক শেখানো তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং হয়তো একদিন তোমাদের বিপদে ফেলবে। অগ মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ, তোমরা ভবিষ্যতে একটি এলিট ইউনিট হয়ে উঠবে এবং এই শক্তি অন্য দেশগুলোর নজর কাড়বে। কিন্তু সবাই একযোগে উত্তর দিল, আমরা যা হয়েছি তা নিয়ে আমরা গর্বিত, তুমিই আমাদের পথ দেখিয়েছ শিন। সেই মুহূর্তে শিন একটি সৎ এবং আনন্দময় হাসি হাসল। অনেকদিন পর সে আবার সুখী অনুভব করল। তারপর সে সবাইকে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে গেল। দেখা গেল ছেলেরা অনেক বেশি শক্তিশালী হয়েছে। অগ বলল, এই ছেলেদের কথা কেউ জানতে পারবে না। শিন উত্তর দিল, চিন্তা করো না বন্ধু, এটা এমন এক জায়গা যেখানে আমি আগে ট্রেনিং নিতাম, এখানে আগে কেউ আসেনি। এরপর ঠিক তখনই অগ সবাইকে জড়ো করে বলল, আমি তোমাদের একটি রাষ্ট্রীয় গোপন কথা বলতে চাই। আমি বলছি কারণ তোমরা এখন আর সাধারণ মানুষ নও। তারপর সে তাদের দ্বিতীয় সাম্রাজ্যের ধ্বংসলীলা এবং সেই গণহত্যার কথা জানাল। সব ছেলেরা স্তব্ধ এবং মর্মাহত হয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, প্রতিটি আক্রমণের সাথে ডিমনদের সংখ্যা বাড়ছে, মনে হচ্ছে আমাদের খুব শীঘ্রই ওদের মোকাবিলা করতে হবে। শিন মনে মনে ভাবল, স্ট্রম আসলে কি পরিকল্পনা করছে। এরপর শিন সিদ্ধান্ত নিল যে তাদের একটি সামার ট্রেনিং ক্যাম্প করা উচিত। সবাই এই আইডিয়াতে রাজি হল। থাকার জায়গার কথা ভেবে তারা সিদ্ধান্ত নিল সিসিলির বাড়িতে যাবে, কারণ তার পরিবারের হট স্প্রিংস আছে। ট্রেনিংয়ের পর ছেলেরা সেখানে বিশ্রাম নিতে পারবে। শিন মার্লিন এবং মেলডাকে এই ক্যাম্পের কথা জানালো। তারা রাজি হলেন, তবে মেলডা বললেন যে তিনি সুপারভাইজার হিসেবে যাবেন, কারণ ছেলে এবং মেয়েদের উইদাউট সুপারভিশন একসাথে থাকা উচিত নয়। মার্লিনও ট্রেনিংয়ে সাহায্য করতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সবাই তৈরি হয়ে গাড়িকে চড়ে সিসিলির পারিবারিক বাড়ির দিকে রওনা দিল। পথে তারা কিছু ম্যাজিক্যাল বিস্টসের দেখা পেল, যারা তাদের বর্তমান শক্তির তুলনায় খুব দুর্বল ছিল। দলের একজন মেয়ে সদস্য মাত্র কয়েক সেকেন্ডে তাদের খতম করে দিল। ট্রেনিংয়ের প্রভাব স্পষ্ট ছিল। অবশেষে তারা সিসিলির বাড়িতে পৌঁছল এবং সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাল। সব ঠিকঠাক ছিল। তারা সবাই হট স্প্রিংসে বিশ্রাম নিতে গেল। মার্লিন তাদের বললেন, শিনের বন্ধু হওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তিনি যোগ করলেন, সে যখন ছোট ছিল সে সবসময় একা থাকত। আমি ভেবেছিলাম সে সারা জীবন এমনই থাকবে, কিন্তু এখন আমি খুশি যে তার এমন বন্ধু আছে যাদের সে ভরসা করতে পারে। ছেলেরা এই কথা শুনে খুব খুশি হল। অগ বলল, না, আমরাই খুশি যে শিন আমাদের বন্ধু। সে আরও বলল, আমি সবসময় রাজপরিবারের অংশ ছিলাম, কিন্তু শিনের সাথে দেখা করার আগে কেউ আমাকে সাধারণ মানুষের মতো ট্রিট করেনি। সে আমাকে তার কাজিনের মতো দেখেছে, আমাকে কখনো এটা অনুভব করায়নি যে আমি একজন প্রিন্স। বাকি সবাই শিনের প্রশংসা করল। শিন তার দাদুকে বলল, আপনারা না থাকলে আমি কখনো বন্ধু পেতাম না দাদু। আপনারা আমাকে যা শিখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। বৃদ্ধ লোকটি আবেগপ্রবণ হয়ে খুশিতে কাঁদতে শুরু করলেন। এভাবে দিনটি শেষ হল। পরদিন সবাই ট্রেনিং শুরু করল। মার্লিন সুপারভাইজ করছিলেন এবং মেলডা তাদের শেখাচ্ছিলেন কিভাবে ম্যাজিক্যাল টুলস তৈরি করতে হয়। শিন ভাবল, যেহেতু সবাই পাওয়ার আপ করছে, আমারও নিজের শক্তি বাড়ানো উচিত।
ছেলেরা আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল। শিন বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর সে তার স্পেল প্রস্তুত করল এবং একটি শিল্ড তৈরি করল যাতে সবাই শক থেকে বাঁচে। স্পেলটি ছিল অবিশ্বাস্য শক্তিশালী। হঠাৎ এলাকাটি বিস্ফোরিত হল এবং সেই স্পেলটি সাথে সাথে 4টি পাহাড় উড়িয়ে দিল। মেলডা পাহাড়গুলোর জন্য শিনের উপর চিৎকার করলেন, কিন্তু সবাই খুশি ছিল এবং ট্রেনিং সেখানেই শেষ হল। ট্রেনিংয়ের পর আগ শিনকে প্রাসাদে নিয়ে যেতে বলল, যাতে সে ডিমনদের সম্পর্কে আরও জানতে পারে। শিন তাকে প্রাসাদে নিয়ে গেল এবং সেখানে পৌঁছে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে। সে ছিল আগের ফিয়ন্সে। সে খুব সম্মানের সাথে শিনের সাথে পরিচয় করল এবং আগের ওপর রাগ করে বলল, আগ, তুমি রিসর্টে আরাম করছো আর আমাকে এখানে রেখে দিয়েছ। আমি তোমার সাথে সাথে আসছি, কিন্তু এখানেই শেষ নয়। আগের বোনও বলল, আমিও আসব, কারণ সে মেলডার ফ্যান ছিল। এই ক্যাম্পটি এখন যেন একটা ফিল্ড ট্রিপে পরিণত হল। আগ রাজি ছিল না, কিন্তু কিং অনুমতি দিলেন। শিন টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করে তাদের শহরে নিয়ে এলো এবং তারা সবাই একসাথে ঘুরল। তবে এলি অগের ওপর বিরক্ত ছিল, কারণ সে প্রাসাদে সবসময় শিনের কথা বলত। শিন শিন শিন, আর কারো কথা বলে না। আগ বলল, শিনের সাথে থাকলে আমার মনে হয় আমি বাড়িতে আছি। এলি রেগে গিয়ে বলল, তার মানে আমার সাথে থাকলে তুমি বাড়িতে থাকার অনুভূতি পাও না? আগ উত্তর দিল, না, তোমার সাথে থাকলে আমি মনের শান্তি পাই। এলি খুব আবেগপ্রবণ হয়ে গেল এবং তার কথা পছন্দ করল। তারপর তারা একটি রেস্টুরেন্টে গেল। পথে আগ শিনকে জিজ্ঞেস করল, তুমি সিসিলির কাছে প্রপোজ করবে না? করো না, না হলে কি হবে? শিন ঘাবড়ে গিয়ে বলল, তোমাকে কে বলল সে আমাকে ভালোবাসে? আগ উত্তর দিল, বন্ধু, এটা একদম পরিষ্কার এবং সবাই জানে। শিন নার্ভাস হয়ে বলল, যদি সে আমাকে রিজেক্ট করে? আগ আশ্বস্ত করল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অবশেষে তারা সিসিলির বাড়িতে পরিচয় পর্বের জন্য পৌঁছল। শিন খুব নার্ভাস ছিল। সবাই এলি এবং মেয়ের সাথে পরিচিত হতে শুরু করল। শিন তার দাদিকে জানালো যে মেয়ে তাকে খুব পছন্দ করে। মেলডা তার হাত ধরে বলল, মেয়েদের হাত খুব সুন্দর হয়, শিনের ছোটবেলার হাতের মতো নয়। শিন ভীষণ লজ্জা পেল এবং সবাই দাদির কথায় একমত হল। ঠিক তখনই সিসিলি হঠাৎ করে চিৎকার করে বলে ফেলল, আমি আমাদের সন্তানের হাত ধরে থাকতে পারলে খুব খুশি হব। সে বোঝাতে চাইছিল সে এবং শিনের সন্তান। সবাই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার এই স্পষ্টবাদিতা দেখে সবাই অবাক। যখন সিসিলি বুঝতে পারল সে কি বলে ফেলেছে, সে প্রচণ্ড লজ্জা পেল। তার মুখ লাল হয়ে গেল এবং সে দৌড়ে পালিয়ে গেল। আগ শিনের কাছে এসে বলল, এখনই সুযোগ, ওকে আরও লজ্জা দেওয়ার আগে প্রপোজ করে ফেল। রাতে যখন শিন বাইরে হাঁটছিল, দেখল সিসিলি সেখানে বসে আছে। সে তার সামনে গিয়ে দাঁড়াল, তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সিসিলি বলল, আমি দুঃখিত যদি ভেতরে আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকো। শিন উত্তর দিল, না, আসলে আমি খুব খুশি হয়েছিলাম। তোমার মনে আছে প্রথমবার যখন আমি তোমাকে দেখেছিলাম? সে উত্তর দিল, অবশ্যই মনে আছে। শিন বলল, যখন আমি প্রথম দেখেছিলাম আমি ভেবেছিলাম এই মেয়েটি অবিশ্বাস্য সুন্দর, মিষ্টি এবং চমৎকার। সিসিলি উত্তর দিল, আর আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম ভেবেছিলাম তুমি একজন হ্যান্ডসাম এবং শক্তিশালী যুবক। শিন সব সাহস সঞ্চয় করে বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে শুরু করল এবং বলল, আমি ভেবেছিলাম তুমি সবার মতো আমার কাছে শুধু দয়ালু, কিন্তু এখন তুমি বলছো যে তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। পরিবেশটি একদম শান্ত এবং আনন্দে ভরে উঠল। শিন তাকে তার গার্লফ্রেন্ড হতে বলল এবং সে রাজি হয়ে গেল। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই তারা দেখল যে সবাই দূর থেকে তাদের দেখছিল। একদম স্ক্যান্ডাল। এভাবেই শিন এবং সিসিলি আনুষ্ঠানিকভাবে কাপল হয়ে গেল। পরদিন সকালে শিন এবং সিসিলি আগের রাতের কথা মনে করে লজ্জা পাচ্ছিল। সিসিলি বলল যে তাদের পরিবারকে জানানো দরকার, কারণ সে তাদের পেছনে কিছু করতে পছন্দ করে না। তাই শিন তাকে তার বাবার কাছে নিয়ে গেল। শিন তার বাবার সামনে বসে জানালো যে সে তার মেয়েকে ভালোবাসে এবং তাদের অনুমতি চায়। বাবা এটা শুনে সত্যি খুশি হলেন, যেটা শিনকে অবাক করল। কিন্তু সিসিলির মা তাকে বসতে বললেন এবং বললেন, আমরা একটি সম্মানিত পরিবার, আমরা অনুমতি দেব না যতক্ষণ না তোমরা আনুষ্ঠানিকভাবে বাগদান বা এঙ্গেজমেন্ট করো। শিন সাথে সাথে রাজি হয়ে গেল। তার মেয়ে খুশিতে কেঁদে ফেলল, কারণ সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। এরপর আমরা ফিরে যাই যুবকদের ট্রেনিংয়ে, যেখানে তারা অবিশ্বাস্য শক্তিশালী হয়ে উঠেছিল। এলি এবং মেয়ে এটা দেখে অবাক হয়ে গেল। মেয়ের মধ্যেও একজন শক্তিশালী মেজ হওয়ার গুণাবলী ছিল। অন্যদিকে বোলো সিভিয়ার সাম্রাজ্যে স্ট্রম বসেছিল।
মীরা তাকে জানালো যে তারা প্রায় পুরো সাম্রাজ্য মুছে দিয়েছে। স্ট্রম উত্তর দিল, ঠিক আছে। এবার শিন এক নতুন ধরনের ম্যাজিক শিখতে শুরু করল। সবাই ভয় পেয়ে প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করল, কিন্তু শিন আশ্বস্ত করল যে এটা অফেন্সিভ নয়। তারপর শিন ফ্লাইট ম্যাজিক ব্যবহার করে পাথরগুলোকে বাতাসে ভাসিয়ে দিল। সবাই স্তব্ধ হয়ে গেল। যখন সে নিজেই স্ট্রমের মতো উড়ল, সবাই অবাক হয়ে গেল। এটি তাকে ভবিষ্যতে যুদ্ধে আরও স্বাধীনতা দেবে। শিন বাড়ি ফিরে মার্লিন এবং মেলডাকে জানাল যে সে সিসিলির সাথে বাগদান করেছে এবং ক্ষমা চাইল যে আগে জানায়নি। তারা খুব বুঝদার ছিলেন এবং সাথে সাথে সিসিলির পরিবারের সাথে কথা বলতে গেলেন। মেলডা সেখানে গিয়ে সব খুলে বললেন যে শিন আসলে তার আসল নাতি নয়। তিনি এটা চেয়েছিলেন যাতে সিসিলির পরিবার শিনকে তার আসল পরিচয়ে গ্রহণ করে। বাবা উত্তর দিলেন যে তিনি শিনকে তার দাদুবাড়ির সম্পর্কের জন্য নয়, বরং এই জন্য পছন্দ করেন কারণ সে সিসিলিকে সত্যি ভালোবাসে। দুই পরিবারই এই সুন্দর মুহূর্তে অনেক খুশি হল। শিন তার দাদু দাদিকে ধন্যবাদ জানালো তাদের বড় করার জন্য। একটি তারিখ ঠিক করা হলো অফিসিয়াল এঙ্গেজমেন্টের জন্য। পৃথিবীটা হঠাৎ একদম নিখুঁত মনে হতে লাগল। ট্রেনিংয়ে ফিরে এসে শিন তাদের নতুন ইউনিফর্ম দিল, যেটা তার ম্যাজিক দিয়ে এনচ্যান্ট করা ছিল। এতে হিট রেজিস্ট্যান্স এবং ফাস্টার হিলিংয়ের মতো অনেক ফিচার ছিল, কারণ তারা এবার ক্যালামিটি ক্লাস মনস্টারদের মোকাবিলা করতে যাচ্ছিল, যারা ছিল সবচেয়ে শক্তিশালী ডিমনিক বিস্টস। তারা এক বিশাল ডিমনিক লায়নের মোকাবিলা করল এবং ভয় জয় করে তাকে নিশ্চিহ্ন করে দিল। একে একে সবাই নিজেদের শক্তি প্রমাণ করল। সবকিছু খুব চমৎকারভাবে এগোচ্ছিল। দিনগুলি কেটে গেল এবং শিন এবং সিসিলির এনগেজমেন্টের দিন এলো। শিন আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল এবং ঠিক তখনই সিসিলি ভেতরে ঢুকল। তার সৌন্দর্য ছিল অবর্ণনীয়। শিন মন্ত্রমুগ্ধ হয়ে বলল, চাঁদ যদি এখন তোমার সৌন্দর্য দেখত তবে সে হিংসায় পড়ে যেত। তবে সুন্দর মুহূর্তগুলো সবসময় ক্ষণস্থায়ী হয়। এরপর তারা বাইরে এলো এবং রাজা এবং সবার উপস্থিতিতে তাদের বাগদান আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল। সবাই আনন্দ করল। অনুষ্ঠানের পর যখন তারা দুজন একা ছিল, শিন তাকে একটি আংটি দিয়ে সারপ্রাইজ দিয়ে বলল, আমি জানি আমি একটু নিয়ম ভাঙছি, কিন্তু তুমি কি আমার স্ত্রী হতে রাজি হবে? সিসিলি রাজি হয়ে গেল এবং সে খুশিতে ভরে উঠল। অত্যন্ত সুন্দর এক মুহূর্ত। পরদিন সকালে সব ছেলেরা আকাশে উড়ছিল, কারণ শিন তাদের ওপর ফ্লাইট স্পেল প্রয়োগ করেছিল। তারা উইন্ড ম্যাজিক ব্যবহার করে ওটা নিয়ন্ত্রণ করছিল। তারপর শিন তার নিজের আবিষ্কার করা একটি মাইক্রোফোন ব্যবহার করে তাদের নামতে বলল। সবাই তার ইনভেনশন দেখে মুগ্ধ হয়ে গেল। এবার আমরা আসি স্ট্রম এবং তার অনুসারীদের কাছে। মীরা তাকে জানালো যে তারা প্রায় পুরো সাম্রাজ্য ধ্বংস করেছে এবং ছোট থেকে বড় সব গ্রাম এখন ডিমনদের দখলে। এর ফলে ডিমনদের সংখ্যা বহুগুণ বেড়ে গেল। স্ট্রম সব ডিমনদের জড়ো করে তার জয় উদযাপন করল। তার প্রাথমিক লক্ষ্য ছিল বোলো সিভিয়া সাম্রাজ্য দখল করা, এবং সেটাই সে করেছে। কিন্তু এক ডিমন চিৎকার করে বলল, আমরা এখানে থামব না, আমাদের আরও মানুষ মারতে হবে, লুট করতে হবে এবং আক্রমণ করতে হবে। স্ট্রম উত্তর দিল, তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু আমাকে জড়াবে না। এরপর একদল ডিমান আর্সেল হাইডো সাম্রাজ্যের পাশের একটি শহর সুইডের দিকে রওনা হল তাদের ধ্বংস করতে। মীরা জিজ্ঞেস করল, তুমি বলো সিভিয়াকে এত ঘৃণা করো কেন? স্ট্রম উত্তর দিল, ঠিক, আমি তো আমার গল্প বলা হয়নি। সে জানালো, ডিমন হওয়ার আগে তার নাম ছিল অ্যালিভেরা। সে ছিল একজন ধনী এবং সম্মানিত মানুষ যে সবার যত্ন নিত। গরিব হোক বা ধনী, সে সবাইকে সমান চোখে দেখত। এই জন্য সে সবার কাছে খুব জনপ্রিয় ছিল। একদিনে কৃষক তাকে জিজ্ঞেস করল, আপনি ধনী হয়েও আমাদের সাথে সমান আচরণ কেন করেন? অ্যালিভেরা উত্তর দিয়েছিল, ছোটবেলায় আমি দেখেছি ধনী আর গরিবদের মাঝে কতটা পার্থক্য, কিন্তু পাশের এক রাজ্যে গিয়ে আমি দেখলাম সেখানে সবাই সমান, কোনো বর্ণবাদ নেই, জীবনটা সুন্দর। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার সাম্রাজ্যেও তেমনটা করব। অ্যালিভেরা সাধারণ মানুষ ছিল না, সে সাম্রাজ্যের শাসক হওয়ার অন্যতম প্রার্থী ছিল। একদিন সে সন্ধ্যায় বাড়ি ফিরল। তার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং তারা দুজনেই খুব খুশি ছিলেন, কিন্তু সুখ বেশি দিন থাকে না। কিছু নোবেল এবং কিং হাইড্রা অ্যালিভেরার সমতার আদর্শের বিরোধী ছিল। তারা বলল, সিংহাসনে বসার আগে ওকে সরিয়ে দিতে হবে, না হলে আমরা সবাই সমান হয়ে যাব। হাইড্রা একটি পরিকল্পনা করল। প্রথমে নোবেলদের দিয়ে তাকে রাজধানীতে ডেকে পাঠানো হলো। অ্যালিভেরা চিঠিটি পড়ে খুব খুশি হয়ে সেখানে গেল, এই ভেবে যে তারা তার সমতার আদর্শকে সমর্থন করে। সে জানত না সেখানে এক মরণ ফাঁদ পাতা আছে। তার স্ত্রী চিন্তিত হয়ে তাকে সতর্ক করেছিল, কিন্তু সে আশ্বস্ত করে চলে গেল।
তার যাত্রাপথে হাইড্রা তার অশুভ পরিকল্পনা কার্যকর করল। সে গ্রামের অনেক নারীকে অপহরণ করল এবং তারপর তার লোক পাঠিয়ে অ্যালিভেরার নামে এই অপরাধের অভিযোগ করল। অ্যালিভেরা সেখানে ছিল না, তাই নিজেকে ডিফেন্ড করতে পারল না। অ্যালিভেরা যখন তার স্ত্রীর কাছে ফিরছিল, হাইড্রা সবকিছু প্রস্তুত করে রেখেছিল। সে অপহরণ করা নারীদের একটি গাড়িতে করে অ্যালিভেরার নামে পাঠিয়ে দিল এবং কৃষকদের দিয়ে তা ধরাতে করল। কৃষকরা ক্রোধে অন্ধ হয়ে মশাল নিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দিল এবং তার স্ত্রীকে হত্যা করল। অ্যালিভেরা যখন পৌঁছল, সে দেখল তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সে তার স্ত্রীর মৃতদেহর পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, সবার প্রতি দয়ালু হওয়ার এটাই কি আমার পুরস্কার? তোমরা আমার স্ত্রী এবং আমার অজাত সন্তানকে মেরে ফেললে। কৃষকরা উত্তর দিল, তুমি নারীদের অপহরণ করে দাস পরিণত করেছ। সেই মুহূর্তে অ্যালিভেরা বুঝতে পারল এটা একটা ষড়যন্ত্র ছিল। তার ক্রোধ বিস্ফোরিত হল এবং সে প্রতিজ্ঞা করল পুরো সাম্রাজ্য নিশ্চিহ্ন করে দেবে। সে এক প্রচণ্ড ক্রোধের স্পেল প্রয়োগ করল, নিজেই এক ডিমনে পরিণত হল এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গ্রামের সবাইকে হত্যা করল। আর এটাই ছিল স্ট্রমের গল্প। এবার আমরা ফিরে যাই জেস্টের কাছে। সে খুশি ছিল না যে স্ট্রমের এখন আর কোনো উদ্দেশ্য নেই। জেস্ট তার এক অনুসারীকে আদেশ দিল সুইড শহরের দিকে যাওয়া ডিমনদের নজর রাখতে, কারণ সে সন্দেহ করছিল শিন সেখানে থাকতে পারে এবং সে তার শক্তি যাচাই করতে চেয়েছিল। আমরা আবারও ফিরে যাই আর্সেল হাইডো সাম্রাজ্যে, যেখানে এজিকে ক্রাউন প্রিন্স হিসাবে নিয়োগ করা হচ্ছে। সে সত্যিই এর যোগ্য। কিন্তু অভিষেকে একজন সৈন্য ঘরে ঢুকে জানালো সুইড সাম্রাজ্যে একটি ডিমন আর্মি উপস্থিত। সবাই আতঙ্কিত হয়ে গেল, কিন্তু এজি পরিস্থিতি সামাল দিল। সে সবাইকে আশ্বস্ত করল যে একটি বিশেষ ইউনিট প্রস্তুত আছে, যারা শিনের তত্ত্বাবধানে কঠোর ট্রেনিং নিয়েছে। এরপর সে শিনকে মানুষের সামনে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিতে বলল। শিন সবাইকে আশ্বস্ত করল যে তারা সাম্রাজ্যকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করবে। সবাই খুশিতে চিৎকার করল। তারপর এক শক্তিশালী মুহূর্তে শিন আকাশে উড়ে গেল, যা ছিল এক অষ্টাশ্চর্য দৃশ্য। শিন এবং তার সঙ্গীরা যখন রওনা হল, ডিমনরা ইতিমধ্যে সুইড সাম্রাজ্যের সীমান্তে পৌঁছে গেছিল। বর্ডার গার্ডরা সংকেত পাঠাল এবং সৈন্যরা প্রতিরক্ষার প্রস্তুতি নিল। সে আর্সেল হাইডোর কাছে সাহায্য চাইল, কারণ তারা মার্লিন এবং মেলডার কথা জানত, কিন্তু শিনের ইউনিটের কথা জানত না। কিন্তু ডিমনদের সংখ্যা ছিল 100টিরও বেশি। সৈন্যরা তাদের ধরে রাখতে পারল না এবং ডিমনরা রাজধানীতে ঢুকে ধ্বংসলীলা শুরু করল। পথে শিন তার সঙ্গীদের দুটো করে গ্রুপে ভাগ করল। শুধু সিসিলি একা ছিল, কারণ তার দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা করা। কি এক মহান যুবক! অন্যদিকে একজন মা তার মেয়েকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু ডিমনরা তাদের প্রায় ধরে ফেলেছিল। ঠিক তখনই শিন সেখানে হাজির হয়ে এক প্রচণ্ড লাথি মেরে একটি ডিমনকে উড়িয়ে দিল। সে মা ও মেয়েকে আশ্বস্ত করল যে সাহায্য এসেছে এবং সাম্রাজ্য এখন নিরাপদ। শিন আর সিসিলি কথা বলছিল, ঠিক সেই সময় জেস্টের একজন সৈন্য লরেন্স লুকিয়ে তাদের দেখছিল, যাতে শিন তাকে টের না পায়, কারণ সে শিনের ক্ষমতা পরীক্ষা করতে চেয়েছিল। পরিস্থিতি এবার চরম উত্তেজনার দিকে যাচ্ছে। এজি রাজ্যের সর্বোচ্চ চূড়ায় উঠে মাইক্রোফোন হাতে নিয়ে সৈন্য এবং নাগরিকদের আশ্বস্ত করল, চিন্তা করো না, তোমরা নিরাপদ, কারণ আমরা দ্য আল্টিমেট ম্যাজিশিয়ানস তোমাদের রক্ষা করব। তারপর সে ডিমনদের হুমকি দিল, তোমরা এখন গুড়িয়ে যাবে। মানুষ খুশিতে চিৎকার করে উঠল এবং শুরু হলো মেজ এবং ডিমনের লড়াই। মেজদের শক্তি নাটকীয়ভাবে বেড়ে গেল এবং ডিমনরা কিছু করতে পারল না। প্রতি দুজন মেজ মিলে একটি করে ডিমনকে পরাজিত করতে লাগল। একদল ডিমন হাসপাতালের দিকে গেল, যেখানে সিসিলি ছিল। তারা তাকে মারতে চাইছিল, কিন্তু শিন এটা আগে থেকেই অনুমান করেছিল, তাই সে মার্ক এবং অলিভিয়াকে তার পাহারায় রেখেছিল। তারা সফলভাবে ডিমনদের পরাজিত করে সিসিলিকে রক্ষা করল। অন্যদিকে শিন এটাই ডিমনদের মোকাবিলা করছিল এবং তাদের কচুকাটা করছিল। লরেন্স লুকিয়ে এই দৃশ্য দেখে আতঙ্কে কাঁপছিল। সে ভাবল, এটা কি? তার এই অসীম ম্যাজিক্যাল এনার্জির সামনে কেউ দাঁড়াতে পারবে না। এবার এজি এবং মারিয়ার সামনে এলো ডিমন লিডার। তারা তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করল, কিন্তু সে শুধু ধ্বংস চাইছিল। মারিয়া সারপ্রাইজ অ্যাটাক করল, কিন্তু ব্যর্থ হল। ডিমনটি মারিয়াকে আক্রমণ করল, তবে তার পরিহিত আর্মার তাকে রক্ষা করল, যদিও সে কিছুটা আহত হল। মারিয়া এবার পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু সে একটি ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট ব্যবহার করে তা ব্লক করে দিল। এজি এবং মারিয়া একসাথে একের পর এক আক্রমণ করল এবং শেষ পর্যন্ত তার ব্যারিয়ারটি ভেঙে ফেলল। ডিমনটি কিছু বলার আগেই রয়্যাল থান্ডার স্পিয়ার তার হৃৎপিণ্ড ভেদ করল। রাজা আশ্বস্ত হয়ে বললেন, মনে হচ্ছে লড়াই শেষ হতে চলেছে। জেস্ট দূর থেকে সব দেখছিল এবং ভাবল, আমাকে সবকিছু নতুন করে ভাবতে হবে।
শিনের অসামান্য শক্তি দেখে সে ডিমানদের পিছু হটানোর সিদ্ধান্ত নিল। সেই পশ্চাৎপসরণ সফল করতে সে মীরার ব্যাকআপ চাইল। মীরা এসে গেটটি ধ্বংস করে দিল এবং তার পথে সবকিছু পুড়িয়ে ফেলল। সে বলল, যার সাহস আছে সামনে আসুক, লড়াই এখন আরও তীব্র হবে। ফিরে আসি সিসিলির কাছে, যে আহতদের চিকিৎসা করছিল। সে অনেককে সুস্থ করে তুলল, কিন্তু হঠাৎ এক নারী কাঁদতে কাঁদতে এসে অনুরোধ করল, দয়া করে আমার স্বামীকে বাঁচান, আমি যে কোনো কিছু করতে রাজি। সিসিলি দ্রুত তার কাছে গেল। লোকটি গুরুতর আহত ছিল এবং প্রচুর রক্তপাত হচ্ছিল। সে রক্ত বন্ধ করার স্পেল করল, কিন্তু ক্ষতটি এত গভীর ছিল যে মনে হচ্ছিল সে তাকে বাঁচাতে পারবে না। শিন মীরার প্রচণ্ড শক্তি অনুভব করল। সে গাঁদদের দমন করছিল এবং কেউ তাকে থামাতে পারছিল না। শিনের দুজন সদস্য তাকে আক্রমণ করল, কিন্তু সে সব আক্রমণ ঠেকিয়ে দিল। এমনকি একজন মেয়ে যখন ভেবেছিল সে মীরাকে শেষ করে দিয়েছে, মীরা পাল্টা আক্রমণ করে তাকে ভূপাতিত করল। লরেন্স এই সুযোগে একটি স্পেল পাঠিয়ে বাকি ডিমানদের সাথে সাথে পিছু হটতে বলল। তারা পালাতে শুরু করল। শিন তার সবচেয়ে শক্তিশালী স্পেল প্রয়োগ করল, ঠিক যেন একটি লেজার বিম, যা অধিকাংশ ডিমানকে এক নিমেষে খতম করে দিল। শিন তাদের পিছু নিতে চেয়েছিল, কিন্তু সে অনুভব করল যে তাকে সেই প্রচণ্ড শক্তির উৎসের কাছে যেতে হবে। সেই সময় মীরা দলের কয়েকজনকে প্রচণ্ড মারধর করে একদম আলু পটেটো বানিয়ে ফেলেছিল। আরও দুজন লড়াইয়ে যোগ দিল, কিন্তু সব বৃথা। মীরা যখন এক মেয়েকে শেষ করতে যাচ্ছিল, পিছন থেকে শিনের কণ্ঠস্বর শোনা গেল, যেখানে আছো সেখানেই থাকো। মেয়েটি তার আগমনে খুশিতে আত্মহারা হয়ে গেল। শিন তার আহত বন্ধুদের দেখে রেগে ফেটে পড়ল। একজন মেয়ে তাকে সতর্ক করল, সাবধান, ও খুব শক্তিশালী। শিন উত্তর দিল, কিন্তু আমি আরও শক্তিশালী। সে তার পূর্ণ শক্তি নিয়ে মীরার উপর ঝাঁপিয়ে পড়ল। মীরা তাকে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু শিন তার আক্রমণ দিয়ে মীরার পোশাকের কিছু অংশ ছিঁড়ে ফেলল। তার টিমও তাকে সাহায্য করতে এগিয়ে এলো এবং মীরা কোণঠাসা হয়ে গেল। লরেন্স সামনে এসে চিৎকার করে বলল, এক্সপ্লোসিভ ম্যাজিক ব্যবহার করো, ওদের সব নিশ্চিহ্ন করে দাও। মীরা আকাশে উড়ে গেল, মারিয়াকে ধরে জোরে আঘাত করল এবং তারপর আরও উঁচুতে উঠে এক বিশাল স্পেল প্রয়োগ করল। শিন দেখল তার বন্ধুরা এটা আটকাতে পারবে না, তাই সে চিৎকার করে বলল, আমি তোমাদের সবাইকে রক্ষা করব। সে বিশাল ম্যাজিক্যাল ব্যারিয়ার তৈরি করল এবং বিস্ফোরণটিকে সফলভাবে ঠেলে সরিয়ে দিল। বিস্ফোরণের পর আর কোনো ডিমান্ড সেখানে বাকি ছিল না। শিন তার বন্ধুদের দিকে তাকিয়ে স্বস্তি অনুভব করল যে তারা নিরাপদ। তারা মীরার শক্তি নিয়ে আলোচনা করছিল এবং এক বলল যে তার শক্তি খুব অদ্ভুত, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ডিমনরা পরাজয়ের শোকে পিছু হটল। স্ট্রম দূর থেকে সব দেখছিল এবং বলল, মনে হচ্ছে তুমি শিনকে ভালোই বিনোদন দেবে। এরপর শিন সিসিলির খোঁজ নিতে গেল। আহতদের সংখ্যা দেখে সে অবাক হয়ে গেল এবং ছাত্রদের সাহায্য করতে বলল। সিসিলি পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছিল, তার ম্যাজিক্যাল এনার্জি শেষ হয়ে আসছিল এবং সে আর রক্তপাত থামাতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, ম্যাজিক কাজ করছে না। সে যখন আশাহত, তখনই শিন সেখানে এলো এবং বলল, চিন্তা করো না, আমি সামলে নেব। সে একটি লেজেন্ডারি হিলিং স্পেল প্রয়োগ করল, যা ক্ষতগুলো শনাক্ত করে মেরামত করে দিল। এক দেখছিল এবং বলল, সত্যিই শিন, তোমার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। স্পেলটি কাজ করল এবং লোকটি সুস্থ হয়ে উঠল। সিসিলি শিনের কাছে এসে ধন্যবাদ জানালো এবং বলল, যখন আমি দুর্বল থাকি তুমি সব সময় আমাকে সাপোর্ট করো। শিন উত্তর দিল, না, এটা তোমার জন্য, তুমিই তো এতক্ষণ রক্তপাত বন্ধ রাখতে পেরেছিলে। তারপর সুস্থ হওয়া মানুষদের ধন্যবাদ জানাতে দেখল এবং খুব খুশি হল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে এলো। লড়াই শেষ হওয়ার পর এক রাজার কাছে গিয়ে দুটি রাজ্যের মধ্যে একটি জোট তৈরির অনুরোধ করল, যাতে ডিমানদের সম্পূর্ণ নির্মূল করা যায়। তাদের আসল শক্তি দেখার পর রাজা রাজি হলেন। তারপর টিমকে ফিরিয়ে পাঠালো। তবে শিন কিছুটা উদাস ছিল। সে বলল, আমি যদি শুরুতেই এখানে গেট ওপেন করতে পারতাম তাহলে হয়তো ক্ষয়ক্ষতি আরো কম হতো। তবে সে জানত না যে এমন জায়গায় গেট খোলা অসম্ভব, যেখানে সে আগে কখনো যায়নি। বলল, আমিও ঠিক এটাই বলতে যাচ্ছিলাম, চলো বন্ধু, একসাথে এই সাম্রাজ্য রক্ষা করি। মার্লিন এবং মেলডা দূর থেকে সব দেখছিলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন। তারা আর্সেল হাইডো সাম্রাজ্যে ফিরে এলেন এবং সেখানে বিশাল উদযাপনের সাথে তাদের স্বাগত জানানো হলো। এক রানীর কাছে সব রিপোর্ট জমা দিল এবং জানালো যে সে সুইড সাম্রাজ্যের সাথে একটি জোট তৈরি করেছে। রাজা তাকে অভিনন্দন জানিয়ে তাকে দুই দেশের মধ্যস্থতাকারী নিয়োগ করলেন। তারপর শিনের যাকে নিয়ে বাকি সব মানুষের সাথে জোট তৈরি করতে বাকি রাজ্যগুলোর সাথে ভ্রমণ করতে যাওয়া চাইলেন। মার্লিন এবং মেলডা অজাগে সুকে গিলিয়ান তো দুজনে ওদের সাথে যাবার সিদ্ধান্ত নিলেন। পুরো দলটি পরের দিন সকালে প্রস্তুত হয়ে সব বিদায় জানিয়ে তাদের নতুন যাত্রা শুরু করল। আর এইভাবেই সিজন 1 এর সমাপ্তি ঘটল।